আচ্ছা, ওকে, নাই। সো যেখানে ছিলাম, আর ট্রায়াম্ভিরেটের কথা তো তোমরা বুঝছো। প্যারালাল প্রেপিং হচ্ছে বেসিক্যালি যে তোমার মেইন ফোকাস তো আইবিএন এফপিএস অবশ্যই, তাই না? সো তার পাশাপাশি আমরা কিভাবে এমন ভাবে পড়াশোনা করতে পারি যাতে আমার বি এন্ড সি ইউনিটের পড়াটা একসাথে হয়ে যায়। এটা কিভাবে সম্ভব, এই জিনিসটা আমরা আজকে খুবই ব্রিফ, খুবই মানে ডিটেলসে দেখবো। ওকে, সো এটাই তোমাদের এই যে শেয়ার্ড কোরের কথা বললাম, মানে এই যে এখানে যে শেয়ার্ড কোরের কথা যেটা লেখা আছে, এটা বেসিক্যালি বলতেছে যে কিছু কমন কমন কিছু ফ্রেমওয়ার্ক আছে বা কমন কিছু গ্রাউন্ড আছে, যেগুলো তুমি যদি ঠিক করো তাহলে অন্যান্য জায়গায় তোমার সব জায়গায় হেল্প হবে। আমরা ওই জিনিসটা দেখবো। ওকে, সো আচ্ছা, কমন জিনিস এক্স্যাক্টলি কি কি আছে আগে ওইটাই জানি আমরা। চলো, কমন যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমার আর কি, যে ভোকাবুলারি। ঠিক আছে, তুমি যদি ওয়ার্ড স্মার্ট যে জিনিস, ওয়ার্ড স্মার্ট তুমি যদি পড়ো, ওয়ার্ড স্মার্টের তোমার যদি প্রত্যেকটা জিনিস যদি এই মানে যতটুকু আর কি এর জন্য দরকার অতটুকু তোমার যদি ঠিক থাকে, তাহলে আর মনে করো এক্সট্রা কিছুই লাগবে না। ঠিক আছে, মানে তোমার বি ইউনিট বলো, সি ইউনিট বলো, এদের জন্য আর কোথাও হচ্ছে এক্সট্রা করে তোমার ভোকাবুলারি পড়া লাগবে। সো ভোকাবুলারি ইজ ওয়ান থিং, যেটা হচ্ছে একেবারে মানে এখন ধরো আগস্ট মাস, তো তোমরা তো পড়া শুরু করবা কিছুদিনের মধ্যেই, সেটা থেকে শুরু করে একেবারে তোমার জানুয়ারি পর্যন্ত যত এক্সাম হবে, তুমি যদি ওয়ার্ড স্মার্টটা শেষ করতে পারো, তোমার আর কোথাও বাঁধবে না, তোমার আলাদা করে কোথাও পড়া লাগবে না। এটা গেল ভোকাবুলারি। ইফ উই কাম টু গ্রামার রুলস, ওকে, গ্রামার গ্রামার হচ্ছে তোমার বেসিকলি ইংলিশ, আইবিএর পার্টের ইংলিশের জন্য তো তোমরা পড়বা, তাই না? বিউপির জন্য তো একটু আলাদা করে পড়তে হবে। তুমি যদি গ্রামার জিনিসটা ঠিক করো, তোমার সেন্টেন্স কারেকশন আছে, তারপর ওই এরর ডিটেকশন আছে। সেন্টেন্স কারেকশন এন্ড এরর ডিটেকশন এখন জেইউ সিইউ তেও আসে, মানে তোমার জেইউ সিইউর যে ইউনিট টাইপের যে এক্সাম গুলো, ওইগুলো আবার হচ্ছে তোমার ওখানে আসে। তো তোমার গ্রামার পার্টটা ওইভাবে কভার হয়ে যাচ্ছে। ডিউতে যেসব গ্রামার গুলো আসে, ওইগুলা কাইন্ড অফ লাইক এই তোমার ইসের মতো, এটাকে কি বলে, এই ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর মতো, যে এক্স্যাক্টলি কোন টাইপের গ্রামার গুলা বসবে। এছাড়া রিয়েল ইংলিশ গুলা কিভাবে আসবে এটা আমরা সামনে তো দেখবোই। এরপরে যদি বলি ম্যাথের কথা, ম্যাথ এন্ড আইকিউ, এগুলো কমন গ্রাউন্ড। হ্যাঁ, ম্যাথ এন্ড আইকিউ লাস্ট ইয়ার কিন্তু ডিউ বি ইউনিটে কিন্তু তিনটা বা দুইটা আইকিউ এবং ম্যাথের কোশ্চেন আসছিল। একটা আসছিল প্রবাবিলিটি থেকে, একটা আসছিল আইকিউ থেকে, আর দুইটা, একটা একটা প্রবাবিলিটি, একটা আইকিউ থেকে আসছিল। সো তুমি যখন হচ্ছে ম্যাথ করতেছো আইবি এর বা বিউপির জন্য ম্যাথ করতেছো, তার মানে কি তোমার ডিউর হয়তো একটা কোয়েশ্চেন, বাট তোমার হচ্ছে জেইউর যে বি ইউনিট বলি বা সি ইউনিট বলি, জেইউর বি ইউনিটে কিন্তু 20টা ম্যাথ আসে। তো তোমার ওইখানে ওই প্রেপটা অলরেডি হয়ে যাচ্ছে কয়েকটা ম্যাথ বাদে। আইকিউর কথাও সেম, তুমি যদি আইকিউ বা অ্যানালিটিক্যাল কিছু পার্ট যদি করে রাখো, তোমার জেইউ বা হচ্ছে সিইউর 50 to 70% ডান। সো এই কয়েকটা হচ্ছে কমন গ্রাউন্ড আছে, এই জিনিসগুলো আর কি। তোমার যদি আইবিএল লেভেলের বেসিক ঠিক থাকে, তোমার বলতে পারো প্রত্যেকটা এক্সামেরই অ্যাটলিস্ট 30 to 40% সিলেবাস অলরেডি কভার্ড। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমার এই শেয়ার কোর ব্যাপারটার কথা বললাম। আর প্যারালাল প্রেপিং আমরা সামনে দেখবো। অল থিংস আইবিএস তোমরা অলরেডি মনে হয় মানে ফেসবুকে ঢুকলেই, যেহেতু তোমাদের অ্যালগোরিদম ওইভাবেই হচ্ছে ফাংশন করতেছে, তোমরা যদি ফেসবুকটা ওইভাবে ঘাটো, তাহলে কিন্তু একটা জিনিস দেখতে পারবা, সেটা হচ্ছে মানে প্রায় প্রতিনিয়ত দেখবা যে হাউ টু প্রিপেয়ার আইবি এর উপর অনেক অনেক লেখা আছে। তোমরা যদি ওইগুলা পড়ো তাহলে কিন্তু আসলে হবে। এখানে আমি আসলে এক্সট্রা কথা বাড়াই সময় বাড়াতে চাচ্ছি না, বুঝছো? কারণ তোমরা জানো যে, আর এই তোমার হচ্ছে এই স্ট্রাকচার তো জানোই, ম্যাথ হচ্ছে তোমার 25টার মতো, 20টা বা 25টার মতো আসে। ইংলিশ কখনো কখনো 30 বা কখনো কখনো 25, ডিপেন্ডিং অন দ্য সার্কুলার। আমাদের টাইমে হচ্ছে 30টা আসছিল। আর অ্যানালিটিক্যাল হচ্ছে তোমার কখনো কখনো 15, কখনো কখনো 20, মানে ওইটা সার্কুলার অনুযায়ী আর কি। ঠিক আছে, সার্কুলার চেঞ্জ হয়, সো ইউ নো দ্যাট। এখন আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমার এই যে রোড ম্যাপটা তোমার কিরকম হবে, এক একজনের জন্য এক এক রকম হয়। যদি তোমার মনে হয় যে তুমি ম্যাথে ভালো, তাহলে তাহলে তোমার হইতে পারে তোমার একটু মুখস্থ বিদ্যা কম হইতে পারে, ইট ক্যান হ্যাপেন। সো তোমার সবার আগে যেটা উচিত হবে, তুমি তোমার ওয়ার্ড স্মার্ট বা হচ্ছে ওয়ার্ড স্মার্টকে প্রায়োরিটাইজ সব থেকে বেশি করা। ঠিক আছে, ওয়ার্ড স্মার্টকে প্রায়োরিটাইজ করাটা হচ্ছে তোমার ফার্স্ট থিং ফার্স্ট হবে, প্রেপ রোড। হ্যাঁ, সো তোমার প্রতিদিনের একটা অংশ যে কোনো ভাবেই হোক ওয়ার্ড স্মার্টের দিকে, ওয়ার্ড স্মার্টের উপর ফোকাস করে হবে। কারণ আবার ওয়ার্ড স্মার্টটা অনেক বড়, তুমি কেমনে আগাবা এটা একটা কোয়েশ্চেন, তাই না? তুমি সবার আগে স্টার্ট করবা স্যাট আর জিআরই হিট প্যারেটস দিয়ে। স্যাট আর জিআরই হিট প্যারেটস দিয়ে তোমরা স্টার্ট করবা। ওকে,
ওকে, আচ্ছা। দেন দেন তুমি যাইতে পারো তারপরে তুমি হচ্ছে লেটার বাই লেটার যাবা। লেটার বাই লেটার আমার সময় আমি যেভাবে পড়তাম, আমি হচ্ছে ওয়ার্ড স্মার্ট 5 ভাবে পড়ছি। ঠিক আছে, কিরকম কিরকম ধরো হচ্ছে ফার্স্টে প্রথমে হচ্ছে আমি প্রত্যেকটা লেটার বাই লেটারের প্রত্যেকটা ওয়ার্ড পড়ে যেতাম। এর মধ্যে অবশ্যই কিছু ওয়ার্ড থাকতো আমি আগে থেকেই জানি, সো ওইটারে আমি অত দাম দিতাম না। নেক্সট হচ্ছে যেগুলো আমার কাছে একেবারে নতুন, ওগুলোকে আমি ফার্স্টে পড়তাম। পরে হচ্ছে তুমি ওয়ার্ডসমার্টের বইয়ে দেখবা যে ওই প্র্যাকটিস সেশন আছে বা প্র্যাকটিসের করার জন্য ওই টেবিল আছে, ওই টেবিলটা সলভ করতাম। দেন হচ্ছে যেগুলো নতুন ওগুলো আমি নোট করতাম। ভোক্যাবের জন্য ফার্স্টে আমি হচ্ছে নোট করতাম, খাতায় লিখে রাখতাম। পরে ওই নোটটাই হচ্ছে আমি কি করতাম, আবার হচ্ছে তোমার আমার একটা মেসেঞ্জার ডিসি ছিল, এটা এখনো আছে। তো মেসেঞ্জার ডিসিতে ওইগুলো ওই নোট করাগুলো আবার হাতে লিখতাম, মানে টেক্সট টাইপে লিখতাম, দেন ওই গ্রুপে সেন্ড করতাম, মানে যেগুলো একেবারে পাই না এবং একেবারে নতুন এন্ড সাউন্ডস ইম্পর্টেন্ট টু মি। ওই যে মাস্টারের যে পার্টটা বললো ইনটুইশন, ওইটাই হচ্ছে সাউন্ডস ইম্পর্টেন্ট টু মি, দুইটাকে বলতে পারো যে ইনটুইশনে মনে হয়েছে যে এটা একটু ইম্পর্টেন্ট, তাই ওভাবে। এরপরে হচ্ছে তোমার ওই জিনিসটাই আবার ওই জিনিসটাই আবার হচ্ছে তোমার আমার একটা টেলিগ্রাম চ্যানেল ছিল। ওই টেলিগ্রাম চ্যানেলে আমি হচ্ছে আর কি পোল আকারে দিতাম আমার নিজের সময়। সো আমারও প্র্যাকটিস হইতো পোল দিতে দিতে। পোল দেওয়ার জন্য আমি আবার যখন অপশন সিলেক্ট করতাম, তখন হচ্ছে আমার নতুন নতুন ওয়ার্ড শেখা লাগতো। সো ওই 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 জিনিসটা আমাকে হেল্প আউট করছে টু রিমেম্বার দিস। ওকে, এটা মুছে না কেন? আচ্ছা, আমি মুছে দিই। আচ্ছা, তারা নেই। পোল পোল আকারে দিতাম। সো এই পোল আকারে এই যে 3 বার হয়ে গেল, দেন হচ্ছে হয়তো সবসময় হয়তো না, মাঝে মধ্যে ঘুমানোর আগেও আমি ওই নোটটা দেখতাম। ওই নোটগুলো আমার কাছে এখনো আছে। আর ওই পোল আকারের ওইগুলো এখনো আছে, ওই পোলগুলা হয়তো পাবা সাথে। ওই মেসেঞ্জার টাইপড ইম্পর্টেন্ট গুলা ওইগুলোকে হোয়াটসঅ্যাপ টিপ বিট দিয়ে আর কি সেভ করছিলাম। ঠিক আছে, সো এইভাবে ভোকাব করতাম। এটা হলো ভোকাব। সো এটা হচ্ছে তোমার জাস্ট ভোকাব পার্ট। এটা তোমার বলতে পারো প্রিপারেশন একেবারে কোর। ঠিক আছে, So, এটা থাকবে। দেন হচ্ছে তুমি ম্যাথের দিকে চলে যাবা। তো অবশ্যই বেশিরভাগেরই ম্যাথেই ঝামেলা লাগে। সো ম্যাথও প্রতিদিন রাখতে হবে, এর আসলে কোনো কম্প্রোমাইজ নাই। ম্যাথ তোমার প্রতিদিন রাখতে হবে। অ্যান্ড ইংলিশের যাদের ধরো গ্রামারের সমস্যা আছে, ওইগুলোর জন্য তোমরা অলরেডি অনেক রিসোর্স অনলাইনে পাওয়া যায়। তোমার এই রিসোর্স, তারপর আর হচ্ছে অ্যানালিটিক্যাল, তোমার এখনই যে দেখতে হবে এমন নয়। তুমি অ্যানালিটিক্যাল একটু পরে স্টার্ট করলে সমস্যা নেই, বাট তুমি পাজলটা একদিন মনে করো এক একদিন একটা করে পাজল প্রতিদিন করতে পারো, শুরু করতে পারো। ঠিক আছে, যে প্রতিদিন একটা করে পাজল, এটা হচ্ছে প্রথম দিকেকার কথা, ফার্স্ট ফেজ। ফার্স্টের দিকে তুমি এভাবে শুরু করতে পারো ম্যাথ প্রতিদিন। ঠিক আছে, ওয়ার্ডস মার্কেও হচ্ছে প্রতিদিন। আর পাজল তুমি যদি চাও প্রতিদিন একটা করে। But আস্তে আস্তে তোমার সেটাকে আর কি এক্সপ্যান্ড করতে হবে অ্যাজ টাইম গো। রিসোর্স তোমরা এগুলো অলরেডি জানো, বিকজ অলরেডি এই জিনিস নিয়ে প্রতিনিয়ত তোমরা লেখা অনেক টাইপের পড়ছো। So আমি জাস্ট লিখে দিই যাতে তোমার এই 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 স্লাইডে থাকে। সেটা হচ্ছে সবার আগে আমরা মেন্টরস এর ম্যাথ কিউ ব্যাংক দেখি, যেটা হচ্ছে বলতে পারো বাংলাদেশের জন্য ম্যাথ বাইবেল। এটা হচ্ছে ম্যাথের জন্য। এরপরে দ্য আইবিএ বুক, এটা ইম্পর্টেন্ট কজ এখানে হচ্ছে তোমার ওই ইংলিশের জন্য বলো, অথবা তোমার ওই অন্য যে মানে যতটা ধরনের তোমার কোয়েশ্চেন থাকতে পারে রিগার্ডিং দিস দিস ইংলিশ, দিস দ্য হোল এক্সাম, ওইটা ওই বইয়ে তুমি উত্তর পাবা। আর তোমার হচ্ছে এই জিম্যাট অফিসিয়াল গাইড বা জিম্যাট রিভিউ নিতে পারো, যেটা তোমার ইচ্ছা লাগে। আমি অফিসিয়াল গাইড ইউজ করছিলাম, আর ওইটা দিয়ে আমাদের এফবিএস এক্সামে অনেক কমন করছিল। তো জিম্যাট অফিসিয়াল গাইড তোমার কি কি জন্য লাগবে, তোমার হচ্ছে ওই যে কি বলে সেন্টেন্স কারেকশনের জন্য লাগবে, ডেটা সাফিসিয়েন্সির জন্য লাগবে, দেন হচ্ছে তোমার ডেটা সাফিসিয়েন্সি, দেন হচ্ছে তোমার ও ক্রিটিক্যাল রিজনিং, এই কয়েকটার জন্য লাগবে। তোমার ভোকাবুলারির কিছু অংশ তোমার হেল্প হবে জিআরই বিগ বুক থেকে, পাজলস প্লাস ভোকাবুলারি। ঠিক আছে, পাজলস প্লাস ভোকাবুলারি, এগুলো জিআরই বিগ বুক থেকে কভার হবে। এছাড়া আমার ফ্রেন্ড সাদমান, ও আইবিএ তে আছে। ও হচ্ছে একটা সাদমান সাদাফার কি, ও হচ্ছে অ্যানালিটিক্যালের উপর একটা বই নাম আছে অ্যাথিনা ম্যাট্রিক্স, অ্যানালিটিক্যাল ম্যাট্রিক্স নামে মেবি। সো তোমরা ওইটা চেক আউট করতে পারো। আহ, আর হচ্ছে এগুলো তো গেল ইংলিশ। হ্যাঁ, আরেকটা ক্লিপস টয়েফল তো লাগবে। এটা হচ্ছে তোমার আর কি সহজ কথায় ওখানে কয়েকটা ওই যে এই এরর ডিটেকশন টাইপের কিছু কোয়েশ্চেন আছে, প্লাস গ্রামার একেবারে বেসিক তুলে দেওয়া আছে। আর এই কয়েকটার বেশি। আর হচ্ছে পাস্ট পাস্ট ইয়ার কোয়েশ্চেন, এটাও ইম্পর্টেন্ট। পাস্ট ইয়ার কোয়েশ্চেন পিওয়াইকিউ, এগুলো সলভ করবা তোমরা শেষের দিকে। ঠিক আছে, পিওয়াইকিউ পাস্ট ইয়ার কোয়েশ্চেন।
এই কয়েকটা হইলেই মানে আপাতত চলে, এর বেশি দরকার নেই। সো মুভিং অন, অল থিংস আগে আমরা হচ্ছে একটু এখন ব্রেক ডাউন করবো আসলে কোনটা কিভাবে হচ্ছে তোমার কি করা উচিত, মানে অ্যাপ্রোচ করা উচিত। সো ম্যাথের পার্টটা আর অ্যানালিটিক্যালের পার্টটা হচ্ছে নাজিব দেখবে। তো সো মানে ও হচ্ছে এই ব্যাপারে কিছু ইনসাইট শেয়ার করবে। সো আমি ওকে আম, এখন হচ্ছে ওর পার্ট, ঠিক আছে নাজিব? হ্যাঁ, দিচ্ছি। স্ক্রিন শেয়ার দেওয়ার আমি হচ্ছে আমার অফ করতেছি। হ্যাঁ, সো সাদ অলরেডি প্রেপ নিয়ে এই ধারণা দিল তোমাদের। তা আমি মনে করো একটু যদি ডিটেলস বলার চেষ্টা করি ফার্স্টে ম্যাথ ইংলিশ ওগুলোর জন্য, মানে ডিটেলস বলতে যে অ্যাকচুয়ালি কি করা হচ্ছে আমাদের সেটা যদি বলি, যে মনে করো ম্যাথে তোমাদের প্রেপের মেইন পয়েন্টটা হলো যে আম, মানে বলতে পারো যে তোমাদের ম্যাথ প্রিপারেশনের ফার্স্ট জিনিস হলো যে কোয়েশ্চেনটা যে তোমরা পড়বা যে কোনো টপিকের, সেই কোয়েশ্চেনটা থেকে ইকুয়েশন ফর্ম করতে পারা। এটা হলো তোমরা শিখবা তোমাদের ম্যাথ প্রেপের মধ্যে, যে একটা বড় প্রশ্ন থাকবে এন্ড লাইক তুমি প্রত্যেক প্রশ্নের প্রতিটা পার্টকে একটা, যেমন মনে করো বললো যে সামথিং ইজ সোল্ড ফর 50% ডিসকাউন্ট, আর এই জন্য মনে করো সেটার প্রাইস 150। তাহলে এটা মনে করো এই সেন্টেন্সটাকে তুমি একটা ইকুয়েশনে ফর্ম করবা, সেটা তুমি কিভাবে করতা? তুমি করতা যে সেটার কস্ট প্রাইস যা ছিল এর 50%, ওয়েট আমার পেন গ্লিচ আউট করতেছে, সরি। মনে করো কস্ট প্রাইস যা ছিল এর 50% হলো তোমার সেলিং প্রাইসের ইকুয়াল। তাহলে যে এই সেন্টেন্সটা থেকে আমরা এই ইকুয়েশনে আসতে পারি। এরকম আমরা ম্যাথ প্রিপারেশনের মেইন পার্টটাই হলো এরকম বিভিন্ন সেন্টেন্স থেকে ইকুয়েশনে আসা। তারপর আরেকটা জিনিস যেটা ম্যাথ প্রিপারেশনের, সেটা হলো তোমার প্যাটার্ন রিকগনিশন। মানে যে ইকুয়েশন ফর্ম প্যাটার্ন রিকগনিশন, এগুলোর পয়েন্টটা কি? তুমি যদি ম্যাথ একটু পারো তাহলে এমন হবে যে তুমি যে প্রশ্নটা তোমার কোয়েশ্চেনে থাকবে সেটা হয়তো তুমি পারবা, কিন্তু তোমার হলো সময় বেশি লাগবে। তাই আমাদের ম্যাথ শেখার গোলটাই হলো যে আমরা যাতে সেটা কম সময় করতে পারি। তাই ইকুয়েশন ফর্মের জিনিসটাও এমন যে যে তুমি যত কুইকলি কোয়েশ্চেনটাকে ইকুয়েশন বানায় ফেলতে পারবা এন্ড যত ভালো ইকুয়েশন ফর্ম করতে পারবা, সেটা তুমি তত ফাস্ট ম্যাথ সলভ করতে পারবা। আর একটা জিনিস হলো যে প্যাটার্ন রেকগনিশন, যে তুমি যখন বেশি বেশি ম্যাথ সলভ করবা তখন তোমার কোয়েশ্চেনে কিওয়ার্ড দেখেই তোমার আইডিয়া হয়ে যাবে যে এর পরের স্টেপটা কি হবে, বা এই কোয়েশ্চেনে এমন লেখা তাহলে তুমি কিভাবে তোমার সলভ করা শুরু করবে, অ্যাপ্রোচ করা। এই জিনিসগুলা তোমার ভেতর আনার জন্য, এই প্যাটার্ন রিকগনিশনটা আনার জন্য তোমার হলো বেশি বেশি ম্যাথ সলভ করার দরকার হয়। এই কিন্তু ইকুয়েশন ফর্ম এর যে বিষয়টা, সেটা কিন্তু তোমার বেশি ম্যাথ সলভ করলে হয়ে যাবে যে এমন না। এটার জন্য তোমার হলো অ্যাকচুয়ালি ভেবে ভেবে ম্যাথ সলভ করা লাগবে। ম্যাথ করার সময় তোমার ভাবতে হবে যে এভাবে মনে করো সলিউশনে একরকম ভাবে দেওয়া, এটাই কি বেস্ট ওয়ে নাকি এর চেয়ে বেটার ওয়েতে করা যেত, বা তুমি কিভাবে ভাবতেছো এই এই জিনিসটাকে। এরকম করার সময় থট প্রসেস অ্যানালাইজ করে করে তোমার মোস্ট এফিশিয়েন্ট ইকুয়েশনটায় আসতে হয় সব সময়। এটা হলো ম্যাথ প্রিপারেশনের একটা ইম্পর্টেন্ট পার্ট। কিন্তু প্যাটার্ন রিকগনিশন যেটা আমাদের দরকার হয় সেটার জন্য তো আর এরকম ভাবা লাগে না, সে হলো জাস্ট তোমার বেশি বেশি ম্যাথ করা লাগে। তাই তুমি বলতে পারো এটার জন্য তোমার হলো টাইম বেশি দেওয়া লাগবে। কিন্তু ইকুয়েশন ফর্মিং এর জন্য নট নেসেসারিলি তোমার
টাইম বেশি দেওয়া লাগবে। আর ম্যাথে একটা একটা জিনিস হয় যে কিছু মনে করো অনেকগুলা মেইন টপিক থাকে, আর কিছু কিছু টপিক থাকে মনে করো টাফ অনেক, যে অনেক টাফ না, লাইক কম্পারেটিভলি টাফ। মনে করো পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি বা নাম্বারস এর অবসকিউর টাইপ গুলো যেগুলো। তো সেই টাফ টাইপ গুলো তুমি না পারলেও অ্যাকচুয়ালি প্রবলেম নাই। তোমার মেইন কাজ হলো যে তুমি মনে করো টাফ গুলো পারতেছো না, প্যারা নাই, তুমি জাস্ট যে টপিক গুলো পারতেছো সেগুলাই তুমি যেন ভালোভাবে এন্ড কুইকলি পারো, এটা হলো তোমার প্রেপ নেওয়ার সময় এনশিওর করতে হবে। আর যদি ইংলিশ প্রেপের কথা বলি, ইংলিশ প্রেপে ভোক্যাব তো পড়বাই, ভোক্যাব সমস্যা না। আর গ্রামারে যে জিনিসটা, সেটা হলো যে গ্রামার আমার মনে হয় রুলস শেখার জন্য বেশি সময় দেওয়ার চেয়ে, মানে গ্রামার শেখার একটা এফেক্টিভ ওয়ে হইলো যে প্র্যাকটিস, ওয়েট, প্র্যাকটিস যে করতেছো সেখানে, মানে তুমি দরকার হলে তুমি কোনো রুলসই শিখলা না তাও প্যারা নাই, তুমি জাস্ট প্র্যাকটিস শুরু করে দিলা। মানে যদি তোমার সময় কম থাকে তুমি এমন করতে পারো যে প্র্যাকটিস শুরু করে দিলা, এন্ড তুমি তো মনে করো ভুল হবে অবভিয়াস, যেহেতু তুমি কিছু না শিখেই শুরু করছো। তাই তুমি হলো যে ভুলগুলো যে দেখবা, মনে করো তুমি একটা সেন্টেন্স কারেকশন ভুল হলো, তুমি এরপর সলভে দেখলা যে এই জিনিসটা তোমার কি ভুল হয়েছে, প্যারালেলিজম ভুল হয়েছে এমন। তখন তুমি কি করবা, যে এই ভুলটা যে তুমি আইডেন্টিফাই করলা, তখন এই এই ভুলটা রিলেটেড সবকিছু তুমি দেখে ফেলবা। তুমি কোনো গ্রামার পিডিএফও হইতে পারে, বা তুমি চাইলে জাস্ট গুগল সার্চ দিয়ে বা অন্য যে যেভাবে জেমিনাইতে লিখে জাস্ট যে কন্টেন্টটা তোমার জানা লাগবে যে এই মিস্টেকটা হয়েছে, তাই এই কারণে, তাহলে যাতে নেক্সট টাইম এই এই টপিকে অ্যাটলিস্ট এই মিস্টেকটা না হয়। যে তুমি যদি 100টা কোশ্চেন সলভ করো, সেখানে যদি তোমার 30 রকম মিস্টেক থাকে, তাহলে তুমি তুমি যদি প্রপারলি অ্যানালাইজ করতে পারো মিস্টেক গুলা, তাহলে তুমি বলতে পারবা যে তুমি নেক্সটে অ্যাটলিস্ট ওই 30 টাইপের কোনো একটা মিস্টেক তোমার হবে না। তাই প্র্যাকটিস করার সময় এভাবে তুমি খেয়াল রাখতে পারো তোমরা। আর ইংলিশে গ্রামার তো থাকে আর ভোক্যাব থাকে, আর তোমার কেউ কেউ আছে রিডিং কম্প্রিহেনশন বা ওই টাইপের প্রশ্ন ঝামেলা হয় বা কম পারো। তাহলে সেরকম যদি হয়, তাহলে আমি বলবো যে তুমি শুরুতে ট্রাই করবা যে ট্রাই করবা যে প্র্যাকটিস করে কয়েকটা বার শেখার, যে তোমার কি অবস্থা হয়। তা তুমি যদি কিছুদিন বা কয়েকবার ট্রাই করার পরেও তোমার মনে হয় যে তুমি অ্যাকচুয়ালি ওইটা এফিশিয়েন্টলি করতে পারতেছো না বা অ্যাকুরেটলি করতে পারতেছো না, তাহলে দরকার নাই, যে ওইটা নিয়ে বেশি ভাবার দরকার নাই। কারণ এই যে মনে করো ইংলিশ বা ম্যাথ তুমি যাই বলো, যে তোমার কিন্তু অ্যাকচুয়ালি কোয়েশ্চেনের হাফ পারলেই হয়, হাফও পারা লাগে না যদি কোয়েশ্চেন কঠিন হয়। তাই এখানে আসলে সব পারার জন্য সব টপিক পারা নিয়ে যে তোমার ভাবতে হবে এমন না। তুমি যদি রিডিং কম্বিনেশন না পারো বা তুমি যদি ক্রিটিক্যাল রিজনিং না পারো, কম পারো, তাহলে প্যারা নাই, তুমি অন্য জিনিসগুলো ভালোভাবে পারার চেষ্টা করো, তাহলেই হবে। এই জন্য ম্যাথ বলো, ইংলিশ বলো বা অ্যানালিটিক্যাল যাই বলো, যে স্ট্রেংথ প্রায়োরিটাইজ করার জিনিসটা তোমার ভাবতে হবে, সবকিছু জানার চেষ্টা না করে। আর অ্যানালিটিক্যালে যদি বলি, যে অ্যানালিটিক্যাল আসলে ইজিয়েস্ট পার্ট ম্যাথ, ইংলিশ, এই তিনটা সেকশনের মধ্যে। কারণ তুমি মনে করো পাজেল পাজেল তুমি করবা, যে মনে করো 30 অফিসিয়াল পাজলস আর সামথিং একটা লিস্ট আছে, যে ওইটা যদি করো, তাহলে তোমার মোটামুটি সব রকম মোস্ট টাইপস পাজল কভার হয়ে যাচ্ছে। তো একবার যদি ওইটা ঠিক মতো করা হয়ে যায়, তাহলে আসলে তোমার আর তেমন কিছু বাকি থাকে না। বা তুমি যদি ক্রিটিক্যাল রিজনিং দেখো, ক্রিটিক্যাল রিজনিং হলো জাস্ট তোমার নিজের থটস, যে
কি সিচুয়েশন অ্যানালিসিস, যে কি হচ্ছে কি হবে। এখানে কোনো তোমার থিওরিও নাই, বা এখানে তোমার অনেক কিছু জানার কিছু নাই। তাই এখানে বলবো যে জাস্ট প্র্যাকটিস, এখানে কোনো নুয়ান্সও নাই বা কোনো কিছুও নাই। জাস্ট তুমি তুমি যত যত বেশি ক্রিটিক্যাল রিজনিং করবা, তত আহ, তুমি ভালো পারবা। বা যত তুমি ডেটা সাফিসিয়েন্সি করবা, ডেটা সাফিসিয়েন্সি ম্যাথের সাথে রিলেটেড, সো ওইটা রেলেভেন্ট না। বাট তুমি যত বেশি পাজল আর ক্রিটিক্যাল রিজনিং করবা, তুমি তত ভালো পারবা। তাই তোমার ওইটা ওইটা নিয়ে বেশি নুয়ান্সড কোনো প্রিপারেশন স্ট্র্যাটেজি নাই। জাস্ট তোমার খেয়াল রাখতে হয় যে তুমি, আরে পাম রিজেকশন কাজ করতেছে না, হ্যাঁ। কিপ অ্যান আই অন দা টাইপস, এটাই জাস্ট প্র্যাকটিস করার সময়, যে সব টাইপ কভার হচ্ছে কিনা। আর ওয়েট, আমি যদি তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমরা জিম্যাট ক্লাব এর কথা শুনি যে ম্যাথ করার জন্য, যে ম্যাথ ম্যাথ ডিফিকাল্টি লেভেল অনুযায়ী ম্যাথ করা। বাট তোমরা যদি জিম্যাট ক্লাবে, আমি তোমাদেরকে দেখাই, কারণ এটা অনেক ইউজফুল। আমি যখন শুনেছিলাম তখন আমি জাস্ট ম্যাথ করছিলাম, কিন্তু আমি আদার পার্টস গুলো খেয়াল করিনি। আমি যদি তোমাদেরকে দেখাই একটু, আম, এই যে জিম্যাট ক্লাবে যদি দেখো যে ওয়েবসাইটটা, মনে করো হোম স্ক্রিন, তোমরা যদি জিম্যাটে প্রেস করো, তারপর ফ্রি কোয়েশ্চেন ব্যাংকসে প্রেস করো, তাহলে এখানে আসে। তারপরে যে এখানে হলো তোমার ম্যাথ, যে তুমি তোমার টপিক চুজ করতে পারো, তুমি কি টপিক করতে চাও। এখানে তুমি ডিফিকাল্টি চুজ করতে পারবা, যে মিডিয়াম, ইজি, হার্ড ওরা লিখে দিছে। তো ম্যাথ যেরকম এখানে আছে, সেরকম তোমরা যদি এই সাইডে দেখো, এই সাইডে তোমাদের যদি নিচে নামো, তাহলে এই যে এখানে তোমাদের সেন্টেন্স কারেকশনও আছে, যে তোমার গ্রামার টপিক অনুযায়ী সেন্টেন্স কারেকশন, প্যারালালিজম নিয়ে, মডিফায়ার নিয়ে, প্রোনাউন নিয়ে, পাংচুয়েশন, ভার্ব, এসভিএ, সবকিছু টপিক ওয়াইজ আছে। তারপর এখানেও তোমার ডিফিকাল্টি আছে। তারপর একইভাবে তোমার এখানে ক্রিটিক্যাল রিজনিংও আছে। যদি দেখি, এই যে ক্রিটিক্যাল রিজনিং, মনে করো এই যে টাইপ, ক্রিটিক্যাল রিজনিং এর মধ্যে টাইপ থাকে, যে ইনফারেন্স, লজিক্যাল ফ্ল, এভালুয়েট, আর্গুমেন্ট, কনক্লুশন। তো এই যে এরকম। তাই তোমরা একটা ওভারঅল যে কোনো কিছুর প্র্যাকটিস করার জন্য তোমরা জিম্যাট ক্লাব এই জায়গাটা তোমরা খেয়াল রাখো। আর এখানে এরকম টপিক ওয়াইজ ম্যাথ বলো বা ইংলিশ বলো, অ্যানালিটিক্যাল বলো, যে কোনো কিছু প্র্যাকটিস করতে পারবা। আর ইংলিশের এখানে তো সেন্স কারেকশন আছেই, বাট আরেকটা যেটা আছে, যে আরো আই থিঙ্ক কোয়েশ্চেন কোয়ালিটিটা একটু বেটার ফর ইংলিশ, হলো যে ক্র্যাক স্যাট। তোমার যদি সার্চ দাও ক্র্যাক স্যাট সেন্টেন্স কারেকশন, তারপর ওই যে ফার্স্ট রেজাল্টেই ঢুকো, তাহলে এরকম অনেকগুলো প্র্যাকটিস টেস্ট আসে। এগুলো যদি তোমরা করো, করে করে এই যে সলভ দেখার কথা বলছিলাম, কারণ ক্র্যাক সেটের সলভ গুলো অনেক ভালো। এই জন্য তখন এখান থেকে তোমরা সেন্স কারেকশন আর এরর ডিটেকশন প্র্যাকটিস করতে পারবা। যে এখানে যেরকম তুই মনে করো সেন্স কারেকশন বা এরর ডিটেকশন করলে জাস্ট সার্চ দিবা, এর বদলে ক্র্যাক সেট এরর ডিটেকশন, তাহলে চলে আসবে এরকম। সো আই গেস তোমাদের আইবিএ প্রেপ নিয়ে এটাই। And এখন বাকিটা সাদ বলুক। ওকে, থ্যাঙ্কস নাজিব, অনেক সুন্দর করে ব্যাপারগুলো আউটলাইন করছে। থ্যাঙ্কস টু হিম ফর দিস। চলো আমরা হচ্ছে আগাই। আম, দাঁড়াও, কিটা দিই। বাই দ্য ওয়ে, তোমাদের ওই জিম্যাট ক্লাবের যে কথাটা বললো, ওইটা কিন্তু তোমরা ডিফিকাল্টি সেট করা যায়। সো ডিফিকাল্টি সর্বোচ্চ হচ্ছে তোমার 805। তোমাদের 805 দরকার নাই, 650 থেকে 750 এই এই লেভেলটাতে তোমরা প্র্যাকটিস করবা, তাহলে আর কি, তাহলে হচ্ছে সব থেকে অপটিমাম হবে।
ঠিক আছে, 650 থেকে 750। এছাড়া তোমার মানে তোমার রিসোর্সেস এর অভাব নাই, বুঝছো। এই তোমার ম্যাথের জন্য এক্সাম ভেদা আছে, তারপরে ইংলিশ ইংলিশের জন্য আরো অনেক অনেক সাইট আছে, ক্র্যাকসের কথা বললো। আর অফলাইন ম্যাটেরিয়ালস তো আছেই। সো আইবিএর পার্টটা তোমাদের কভার হয়ে যাবে, তোমাদের জাস্ট আউটলাইন করা লাগবে সুন্দর করে। আর তোমরা তো বিভিন্ন কোর্স বা হচ্ছে কোর্সে তো এনরোল করবাই, সো দেয়ার্স দ্যাট, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা বিউপির পার্টটায় আসি, আমি খুব কম সময় নিব এটাই। অ্যাজ অফ নাও, মানে লাস্ট ইয়ারের এক্সাম অনুযায়ী তোমাদের কিন্তু চেঞ্জ হয়েছে, ওই স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয়েছে। যেমন আমাদের সময় জাস্ট একটা এক্সাম দিয়েই তোমার বিবি এর জন্য পাওয়া যেত, আবার হচ্ছে বিবি এর জন্য পাওয়া যেত, আবার হচ্ছে অন্যান্য যে সাবজেক্ট গুলো ওগুলাও হচ্ছে তোমার আর কি পাওয়া যেত। কিন্তু এখন যেটা চেঞ্জ হয়েছে, এখন কিন্তু তোমার বিবিএ জন্য এক্সামটা আলাদা। আর আর হচ্ছে তোমার আর এটা কি বলে, এই বাকি যে যে এক্সাম গুলো ওগুলাকে আর কি ডিইউসি ইউনিটের মতো ট্রিট করে আর কি তোমার কোয়েশ্চেন প্যাটার্ন বানানো হয়েছে। সো দুইটা এখন আলাদা হয়ে গেছে। সো সো ফর বিবিএ জেন তোমার হচ্ছে এখন ওই ম্যাথ আগের মতো, ম্যাথ আছে তোমার, এরপরে ইংলিশ আছে, আর হচ্ছে তোমার এই পার্টটাকে এখন বলা হচ্ছে তোমার অ্যানালিটিক্যাল এন্ড জিকে, এইভাবে লেখা হইতেছে। সো চান্সেস আর কিছু অ্যানালিটিক্যাল তো থাকবে, অ্যানালিটিক্যাল তোমার সেটা আইবিএ লেভেলও থাকতে পারে, আবার হচ্ছে যেগুলো নর্মাল আইকিউ বা ম্যাথ টাইপের, নর্মাল আইকিউ বা অন্যগুলো আছে এরকম থাকবে, ঠিক আছে। সাথে জিকে তো আছে, এগুলো হচ্ছে তোমার কি রিসেন্ট জিকে, আর সাথে কিছু বিজনেস জিকে, এগুলো আমরা দেখবো সামনে, সমস্যা নাই। সো ম্যাথ ইংলিশ এটা হচ্ছে তোমার জেনের জন্য, ওকে, জেন এক্সাম। আর যারা কমার্সে আছো তাদের জন্য আর কি, যেভাবে তোমরা ডিউস ইউনিটের হচ্ছে যেভাবে এক্সাম দিবা, এখানেও একইভাবে এক্সাম দিবা, বাট এখানে তোমার কোয়েশ্চেন কিন্তু পুরোটা ইংলিশে থাকবে। সো ইউ হ্যাভ টু ওয়াচ আউট ফর দ্যাট। হ্যাঁ, তোমার যদি ইংলিশের যদি টার্মিনোলজি না জানা থাকে, তুমি কিন্তু ভালোই প্যারায় ফেলবা। সো আমরা ওই যারা কমার্স থেকে আসো ওদেরটা ওদের তো বুঝানো, বাট এছাড়া বেসে এছাড়া আর কি আসে, যারা সায়েন্স বা আর্টস থেকে দিবা, ম্যাথ থাকবে, এরপরে হচ্ছে তোমার ইংলিশ তো থাকবেই, সাথে অ্যানালিটিক্যাল বলতে পারো, দেন জিকে, ইকোনমিক্স, স্ট্যাটস। এই ইকোনমিক্স স্ট্যাটস এই পার্ট গুলো আসলে যে একেবারে ডিপ থেকে আসে এমন না, দ্য বেসিক মোস্ট বেসিক ওয়ান্স, ওকে, মোস্ট বেসিক ওয়ান্স থেকে কোয়েশ্চেন্স গুলো আসে, যেগুলো একেবারে তোমরা না জানলেই নয়। একজন স্ট্যাটিস্টিক্স এর স্টুডেন্ট যা এসএসসি তে পড়ে, ওর কিছু জিনিস না জানলেই নয়, যেরকম হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এটা স্ট্যাটিস্টিক্স এর সব থেকে ওয়ান অফ দ্য মোস্ট বেসিক একটা কনসেপ্ট। তো এই জিনিসগুলো যেরকম না জানলেই হয়, এই টাইপের কনসেপ্ট, এই টাইপের কন্ডিশনস থেকে কোয়েশ্চেন আসে, ছোটখাটো ম্যাথ আসে, এগুলা মানে এগুলাকে যদি একবার দেখে যায় এবং দুই তিনটা ম্যাথ কোয়েশ্চেন প্র্যাকটিস করে যায় ও পারবে, এই টাইপের জিনিসপাতি আসে। সেম গোস ফর ইকোনমিক্স। সো এগুলা নিয়ে আসলে খুব একটা প্যারা খাওয়ার দরকার নাই। বাই দ্য ওয়ে, তোমাদের যেহেতু মানে এখন হয়তো এই বিউপির এক্সাম একটু আগে আগে হবে, সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। সো তোমরা ওইভাবে প্রিপারেশন নিতে হবে। রিসোর্সেস এর কথা যদি বলি, ম্যাথ ইংলিশ ম্যাথ কিন্তু তোমার ওরা কিন্তু একটু একটু ডিফারেন্ট ভাবে অ্যাপ্রোচ করে। যেমন আইবিএল ম্যাথটা হচ্ছে তোমার একটু কমপ্লেক্স হয়, একটু লেয়ার্ড হয়, মানে লেয়ার্ড এন্ড একটু কন্টেক্সচুয়াল হয়, অনেক কিছু মানে একসাথে মিলাই একটা ম্যাথ দেয়। বিউপিএবিএস ওইভাবে থাকে না, বিউপিএবিএস তোমার একটু নর্মাল ম্যাথ দেয়, মানে ইংলিশেই ম্যাথ থাকে, বাট মনে করো আর কি যে ইকুয়েশন ফর্ম করলেই অ্যান্সার করে ফেলতে পারবা, বা ওই সার্টেন কনসেপ্টটা জানলে অ্যান্সার করে ফেলতে পারবা, এই টাইপের ম্যাথ বেশি দেয়, যেহেতু 40টার উপর ম্যাথ। ইংলিশটা একটু ভোক্যাব বেসড হয়, সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আম, এছাড়া এই তোমার মানে আমাদের সময় আবার একটু আমাদেরকে একটু চমকাই দিছিল, যে একটু ভোক্যাব না দিয়ে প্রায় 10টার উপর হচ্ছে তোমার 10টা হচ্ছে সেন্টেন্স কারেকশন, 10টা, দেন 5টা রিডিং কম্প্রিহেনশন দিছিল, আর বাকি 10টা ছিল ভোক্যাব। সো ভোক্যাব তো যদি ওয়ার্ডস্মার্ট এবং এই যে জিআরই বিগ বুক এই জিনিসগুলো একটু দেখে যাও তাহলেই হবে। সো এখানে আমি জাস্ট সেম এস আইবিএ লিখে দিই। সাথে হচ্ছে তোমার এই এই অ্যানালিটিক্যাল জিকের জন্য তোমার রিসেন্ট জিকে যেগুলো আছে ওইগুলো একটু দেখতে পারো, বিশেষ করে জুবাইর জিকের যে রিসেন্টটা, ওইটা অনেক ভালো। এছাড়া হচ্ছে তোমার ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স এর জন্য এইচএসসি এর বই ভালো, এইচএসসি বইয়ের মেইন কনসেপ্ট গুলা। এখন এত বড় বই তো পড়া সম্ভব না, সো তোমরা এবং এরকম কোনো ইও নাই। সো একজনকে দেখছি ফেসবুকে, ওনার নাম মনে হয় ইজাজ খান নামে একজন ভাই আছেন, উনি মনে হয় প্রতি বছর একটা পিডিএফ বানান এই স্ট্যাটিস্টিক্স আর ইকোনমিক্স সামারাইজ করে। সো এটা যদি উনি ছাড়ে, ওইটা দেখতে পারো।
আর এছাড়া এছাড়া আরেকটা জিনিস আছে, তোমার সামনে দেখাবো আমি। ঠিক আছে। আহ এখানে আরেকটা ব্যাপার আছে, এই যে আমরা যে বললাম ইংলিশের কথা না, তো ইংলিশের যে ব্যাপারটা, ইংলিশের অনেক টাইপের টপিক থেকে কোয়েশ্চেন আছে। আমরা রিডিং কম্প্রিহেনশনের পার্টটা শুনলাম, রিডিং কম্প্রিহেনশন বা হচ্ছে এছাড়া তোমার বলতে পারো ওই যে ওয়ার্ড প্যারা জাম্বলিং আছে, তারপরে রিয়ারেঞ্জ আছে, অনেক টাইপের ইংলিশ টাইপের কোয়েশ্চেন আছে। এই টাইপগুলো তোমার সব থেকে ভালো হবে তুমি আইবিএ বুকটা যদি দেখো, এখান থেকে তুমি সব টাইপের কোয়েশ্চেন গুলো আছে। এবং ইংলিশ প্র্যাকটিস করার সর্বোচ্চ শ্রেষ্ঠ এই যে রিসোর্স হচ্ছে তোমার পাস্ট ইয়ার কোয়েশ্চেন। ঠিক আছে। পাস্ট ইয়ার কোয়েশ্চেন বিশেষ করে 2012 থেকে শুরু করে 2024 পর্যন্ত যতগুলো কোয়েশ্চেন পাও, এগুলো যদি প্রত্যেকটা ধরে ধরে সলভ করো, তোমার কমন না আসলেও ওই কি টাইপের প্যাটার্ন আসছে তুমি এটা বুঝবা, এবং ওই অনুযায়ী প্র্যাকটিস করলে তোমার হয়ে যাবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট মাচ। ঠিক আছে। ওকে। সো এখন আমাদের বিপিএস গেলে পর আমাদের বি ইউনিটে আসে। চলো বি ইউনিটের ব্যাপারটা কি। বি ইউনিটের ব্যাপারটা হচ্ছে তোমাদের দেখো, এখানে আমি ওই স্ট্রাকচার নিয়ে আসছি। বাংলা 15টা থাকবে, জেনারেল ইংলিশ 15টা থাকবে, সাধারণ জ্ঞান 30টা থাকবে, টোটাল 60 মার্ক হচ্ছে তোমার এমসিকিউ। আর অ্যাডভান্স ইংলিশ হচ্ছে যারা ইংলিশ মিডিয়াম থেকে তারা অ্যাডভান্স ইংলিশ দিবে, ওইটার হিসাব আলাদা। আর লিখিততে তোমার হচ্ছে 20 20 40, তো টোটাল 60 40 100 প্লাস তুমি এইচএসসি তে কত পাইছো আর এসএসসি তে কত পাইছো, জিপিএ ওইটাকে 2 গুণ দিবে। 2 গুণ দিয়ে তোমার যদি হয় যত হবে 20-এর মধ্যে, ততই তোমার টোটাল মিলে 120 মার্ক। তো ধরো এইচএসসি তে তুমি 5 পাইছো, এসএসসি তে তুমি 5 পাইছো, তো 5 5 2 গুণে 10 10 20, আর তোমার 100-তে যত মার্ক, সো 120 মার্কে এক্সাম, সহজ কথা এটাই। আচ্ছা, এখন হচ্ছে রিসোর্স। ফার্স্ট অফ অল, তুমি যদি কোনো কোচিং এ ঢুকো, কোনো কোচিং এ যদি ঢুকো, কোচিং বলি, হ্যাঁ কোনো কোচিং এ যদি ঢুকো, তাহলে ওই কোচিং তোমাকে অবশ্যই যেই সব রিসোর্স দিবে অতটুকুই যথেষ্ট হবে। কোচিং এর রিসোর্সই যথেষ্ট হবে, এর এক্সট্রা বাইরে কিচ্ছু দরকার নেই, বা আলাদা করে কোনো কিছুরই দরকার নেই। তো এরকম ধরো উদ্ভাস আছে, ওদের ওদের সমস্ত একটা যত টাইপের তোমার আছে সব দিয়ে দিবে, ফোকাস ওরকম করে। বাট উদ্ভাস এই ফিল্ডে অনেক ভালো করতেছে, বিকজ দে নো দেয়ার স্টাফ ভেরি ওয়েল। হ্যাঁ, আমি ওদের হয়ে কাজ করি, সো ইউ নো। সো এগুলো আসলে আমি আলাদা করে ই করতে চাচ্ছি না, তোমরা জানো। বাট তোমরা যদি যেহেতু বাসায় যারা প্রিপারেশন নিচ্ছে চিন্তা করতেছো, তাদের জন্য যেটা অবশ্যই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাংলার জন্য অবশ্যই এইচএসসি টেক্সট বুক লাগবে, এসএসসির সেকেন্ড পেপারের বইটা লাগবে, এসএসসি সেকেন্ড পেপার লাগবে। এটা হচ্ছে তোমার নতুন পুরানো দুইটাই, নিতে পারলে ভালো। নতুন প্লাস পুরনো, নতুন হচ্ছে 21-22 সেশনের, আর পুরনো হচ্ছে তোমার 23-24 সেশনের। ঠিক আছে। যদি দুইটাই মানে জোগাড় করতে পারো ভালো, এবং দুইটারই পিডিএফ পাওয়া যায়, সো দ্যাটস দ্যাট। এছাড়া তোমার বাংলা ব্যাকরণের যে এমসিকিউ প্র্যাকটিসের জন্য আমি একটা বই নিয়েছিলাম, এটা পরে তার আগে অভিযাত্রী। অভিযাত্রী হচ্ছে বেসিক্যালি এইগুলোর জন্য আর কি, এই এই সমস্ত কিছু প্র্যাকটিস করার জন্য, এক মলাটের আন্ডারে নেওয়ার জন্য। অভিযাত্রীর জায়গায় তোমরা বাংলা বিচিত্রাও নিতে পারো, এটা হচ্ছে জয়ফুলের, এটাও ভালো। এটা মানে বেসিক্যালি অভিযাত্রীর একটা বড় ড্রব্যাক হচ্ছে এটা কোনো ওই যে মেমোরাইজিং পার্টটা নাই তোমার, যেটাকে বলে আর কি ওই যে যে এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, তারপরে হচ্ছে সমার্থক শব্দ। আই থিঙ্ক নেটওয়ার্ক ইস্যু আছে স্যারের এখানে, আমরা একটু ওয়েট করি।
হ্যালো হ্যালো গাইজ, হ্যালো। ওয়াইফাই চলে গেছিল পুরাই। শোনা যাচ্ছে এখন? একটু বলো তো। আমি ভেরি সরি, হঠাৎ করে ওয়াইফাই কেন চলে গেলো কিছুই বুঝলাম না। জি ভাই, শোনা যাচ্ছে। তোমরা কতটুকু মিস করছো বা কয় মিনিট ধরে আছো এখানে বলো তো? মানে কয় মিনিট ধরে হচ্ছে আমার তোমার পাও নাই বলো তো? আই থিঙ্ক 5 মিনিটস হবে। 5 মিনিটস, দ্যাটস ব্যাড। সরি। হঠাৎ করে ওয়াইফাই কেমনে গেল আমি কিছুই বুঝলাম না। ভেরি সরি ফর দ্যাট, বাট লেট আস লেট আস লেট আস কন্টিনিউ, ওকে? আচ্ছা, তাহলে এখন আমি হচ্ছে করি, স্ক্রিন শেয়ার দিই। তোমরা কতটুকু পাঠ শুনছিলে একটু মনে করে বলবা? আমি হচ্ছে তোমাদের বি ইউনিটের রিসোর্স গুলো শেয়ার করতেছিলাম আর কি, যে কোন বইটাকে কিভাবে বলবো আমরা। ভাইয়া ওই যে বাংলার প্রিপারেশনের রিসোর্সেস আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, তো বাংলা পর্যন্ত পাইছিল, ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে, আচ্ছা দেখি আগে ওই বাংলার জন্য যেটা বলছিলাম সেটা হচ্ছে এইচএসসি টেক্সট বুক, এসএসসির জন্য তোমার হচ্ছে বাংলা সেকেন্ড পার্টটা, এটা 21/22 সেশনের হইলেও ভালো, 23-24-এর দুইটা যদি নিতে পারো, নতুন পুরানো খুবই ভালো হয়। আর অভিযাত্রী নিতে পারো, অভিযাত্রী হচ্ছে তোমার ব্যাকরণের জন্য, সাথে আম, অথবা বাংলা বিচিত্রা, যেটা তোমাদের জন্য সুইটেবল মনে হয়। বাংলা বিচিত্রায় তোমরা ওই মুখস্থ বা মেমোরাইজেশন পার্টটা একসাথে পাবা, so there's that। আর ইংলিশে হচ্ছে তোমার এইচএসসি টেক্সট বুকটা লাগবে, সাথে হচ্ছে আম, ওই ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস এই বইটা নিতে পারলে ভালো। এটা বেসিক্যালি তোমাদের আইবি এর বাহিরে যে সমস্ত গ্রামার টপিক গুলা ইউনিটে আসবে এগুলো কভার করবে, ঠিক আছে? আর জিকের জন্য তোমরা জুবায়ের জিকে নিতে পারো, জুবায়ের নিতে পারো, খন্দকার নিতে পারো। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা চাইলে, আর আর হচ্ছে রিসেন্ট রিসেন্ট ক্যাপসুলটা অবশ্যই ইম্পর্টেন্ট। এক্সট্রা করে পড়তে চাইলে তোমরা ওই যে কারেন্ট অ্যাফেয়ার্স, আলাদা কারেন্ট অ্যাফেয়ারটা নিতে পারো, এটা অনেক ভালো, ঠিক আছে? আর এই সমস্ত কিছু যদি এক জায়গায় চাও তাহলে তুমি যে কোনো একটা কোচিং এ ভর্তি হতে পারো, সো তোমার এত হ্যাসেল নিতে হবে না। কোচিং এর মধ্যে উদ্ভাস অনেক ভালো করতেছে, এটা আমি মনে হয় বলছিলাম। এছাড়া তুমি ফোকাসও দেখতে পারো, বাট আই থিঙ্ক এখানে এই 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 ইউনিট গেমে উদ্ভাস ভালোই আগায় থাকবে। সো দ্যাটস দিস। ভাইয়া অ্যাডভান্সড ইংলিশের জন্য কি রিসোর্স থাকবে? অ্যাডভান্স ইংলিশ তো তোমাদের লাগবে না, তো তুমি কি ইএম ব্যাকগ্রাউন্ডের? জি। ও, সো ইংলিশ মিডিয়ামের আমি খোঁজার চেষ্টা করছি এই নিয়ে কোনো বই আছে কিনা, সো আমি এরকম কোনো বই পাই নাই, বাট আই থিঙ্ক আই হ্যাভ গ্যাদার্ড সাম কোয়েশ্চেন্স, মানে আগের ইয়ারের কোয়েশ্চেন গুলা, ওইটা আর কি তেমন হেল্পফুল না। সো অ্যাকচুয়ালি তোমাদের জন্য কোনো নাই, সত্যি বলতে কোনো আম, কোনো রিসোর্স নাই। আর দেখি আমি ট্রাই করতেছি, তোমাদের যারা তোমাদের ব্যাকগ্রাউন্ডের যারা হচ্ছে ক্র্যাক করছে ওদেরকে তুমি আস্ক করতে পারো। যেমন আমার ডিপার্টমেন্টে একজন আছে, দুইজন আছে অ্যাকচুয়ালি, আমার ব্যাচের একজন আছে, আমার জুনিয়র একজন আছে। ওদেরকে আমি তোমার কন্ট্যাক্ট ডিটেলস দিব না, তুমি ওদের কন্ট্যাক্ট করতে পারো। বাট আমি অ্যাডভান্স ইংলিশের কিছু কোয়েশ্চেন দেখছি, ওইখানে বেসিকলি আইবিএ লেভেলের কিছু কিছু কোয়েশ্চেন থাকে, আইবিএ লেভেলের ভোক্যাব থাকে, একটু হার্ড ভোক্যাবস। তারপর হচ্ছে তোমার কিছু কিছু হচ্ছে লিটারারি স্টাফ আস্ক করে। তোমাদের ইএসএল আর ইএফএল আছে না, ইএসএল ইএফএল এর থেকে তোমার কিছু কোয়েশ্চেন করে, যেমন ওই কিছু লিটারেচারের নাম দিয়ে বলে এই লেখকের সব থেকে ফেমাস বইয়ের নাম কি, বা হুইচ কোট, মানে এই কোটটা এক্স্যাক্টলি কোন নাটক থেকে আসছে, এই টাইপের লিটারারি কোয়েশ্চেন থাকে। একটু হার্ড রাইটিং থাকে, এসে লিখতে দেয়। সো এইগুলাই আর কি, মানে জাস্ট ইংলিশ একটু হার্ড হার্ড মোড এটাই। তোমার যদি আর কি এত বছরের ইংলিশ বেসিক ভালো থাকে, তুমি যদি ওগুলো পড়ে আসে থাকো, তোমার খুব একটা কঠিন লাগবে না কোয়েশ্চেন্স দেখলে।
ভাইয়া হুম। ভাইয়া এই যে বি ইউনিট আর বিউপি নিয়ে একটু কোয়েশ্চেন ছিল, ওটা এখন করবো না শেষে? একসাথে কোয়েশ্চেন সেশনটা একসাথে রাখি। সো আচ্ছা। ওকে, সো রিটার্ন সেকশনে দেখো, রিটার্ন সেকশনে হচ্ছে তোমার এই কয়েকটা টপিক গুলো আছে, এগুলো থেকেই নেওয়া। কি কি বলছে দেখো, পাঠের মূল ভাব লিখন, মানে বেসিকলি একটা লেখা একটা অংশ দিয়ে দিবে তোমার গল্পের, ওইটা থেকে সামারি লিখতে হবে। কবিতার উদ্ধৃতি ব্যাখ্যা। সো এই সমস্ত কিছু কথা বললাম না, এগুলা কিন্তু তোমরা এই বইয়েই করতে পারবা। এই যে অভিযাত্রী বা বাংলা বিচিত্রা। সো এখানে একটা ব্যাপার আছে, অভিযাত্রী কিন্তু তোমার মেমোরাইজেশন পার্টটা রাখে না, যেটা বাংলা বিচিত্রা রাখে। সো এটা একটা ড্রব্যাক। ও আরেকটা খুব ইম্পর্টেন্ট বইয়ের কথা তো ভুলেই গেছি, এটা ইম্পর্টেন্ট। এটা কেন দিলাম, এটা না, স্টার। এটা ইম্পর্টেন্ট বুক, এটা হচ্ছে রিভিউ কোয়েশ্চেন ব্যাংক, রিভিউ কিউবি। এটা বেসিক্যালি তোমার বি ইউনিট সহ সি ইউনিট, মানে তুমি যে সায়েন্সের হয়ে সি ইউনিট দিবা বা আর্টস এর হয়ে সি ইউনিট দিবা ডিউ এর, ওগুলো লাস্ট 3-4 বছরের কোয়েশ্চেন একসাথে দেয়। সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্লাস তুমি জেইউর জন্য আলাদা কিউবি কিনা লাগবে না, সিইউর জন্য আলাদা কিউবি কিনা লাগবে না, সব একসাথে পাইতেছো। আমি ওদের মার্কেটিং করতেছি না, বাট এটা আমার জন্য অনেক হেল্পফুল ছিল, অনেক। এন্ড হচ্ছে তোমার ওই যে জেইউর জন্য যে ম্যাথটা আসে, আইকিউ আছে, ওইগুলো তুমি এই কোয়েশ্চেন ব্যাংকেই পাবা। সহজ করে সব টাইপের কোয়েশ্চেন তুমি এই বইটা পাবা। So এটা কিনলে আর কি তোমার এই যে বাংলা কোন লেখা কিরকম আসে, এটা ইংলিশে তোমার হচ্ছে লেখা মানে রিটেন পার্ট কিরকম আসে, ওগুলো দেখতে পারবা। কবিতার উদ্ধৃতি ব্যাখ্যা যদি বলি, তারপরে বেসিক্যালি একটা কবিতার উদ্ধৃতি তুলে ধরবে, বলবে যে এই পার্টটা কি বুঝাইছে। মানে আমি বলি সহজ কথায়, আমরা যে রিটেন পার্টটা করছি না, সরি মানে আমরা যে সৃজনশীল দিছি, সেই সৃজনশীলকে যদি আমি একটা সৃজনশীলের ঘ বা গ কে 3-4 ভাগে ভাগ করি, ওই 3-4 ভাগের ভাগ থেকে এক একটা কোয়েশ্চেন হচ্ছে তোমার এখানে তোমার কিছু থাকলে 1 মার্কের কোয়েশ্চেন, মানে ধরো জিজ্ঞেস করবে কাজী নজরুল ইসলামের 3টি উপন্যাসের নাম লেখো, 1 মার্কের কোয়েশ্চেন এভাবে থাকবে। এই জন্য লেখক কবি পরিচিতি দেওয়া। মিলকরণ হচ্ছে সহজ কথায়, ধরো গদ্য কবিতা এরকম না, সে বলবে যে চারটা লাইন দিবে আর 4টা কবিতা দিবে, তোমার মিলাইতে হবে কোনটা কোন কবিতা। উদ্ধৃত সংলাপ ব্যাখ্যা সেম, সহজ কথায় বলবে যে যেমন এই যে তোমার দাড়ি কই মিয়া লাল সালুতে পড়ছো না, তো আজ করতে পারে যে মজিদ এটা কাকে আজ করছে এবং কেন আজ করছে। এরকম এরকম কোয়েশ্চেন আসবে। সারাংশ সারমর্ম লিখন, ইটস বেসিক্যালি তুমি জানো কি। বানান শুদ্ধি ও প্রমিতকরণ, দেখো এই বি ইউনিটের যে বানান শুদ্ধি ও প্রমিতকরণ, এই জিনিসটাই তোমার হচ্ছে সি ইউনিটেও আসে। এই জিনিসটাই তোমার সি ইউনিট বাংলা রিটেন এইটাই আসে, এটা আসে। এছাড়া হচ্ছে তোমার ওই যে তোমরা এইচএসসি তে যে এইচএসসি বাংলা সেকেন্ডে তোমরা কি দিচ্ছ, এটা কি বলে, শুদ্ধিকরণ, বাক্য শুদ্ধিকরণ দিছো না এইচএসসি তে, এইটা হচ্ছে সি ইউনিটে আসে, এটা আমরা সামনে দেখবো না। সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখন, সহজ কথা। ইংলিশে তোমরা কম্প্রিহেনশন পারবা, শর্ট প্যারাগ্রাফ পারবা, বিকজ এগুলো তোমার আইবি রিটেনেরও জিনিস। এক্সপ্লানেশন, এই জিনিসটা একটু পড়তে হবে, এই জিনিসটার জন্যই তোমার এই এইচএসসি টেক্সট বুকটা পড়তে হবে বেসিক্যালি। যেমন ইএফটি তোমরা যে কোনো একটা কবিতার লাইন দিয়ে বলবে যে এটা দিয়ে কবি কি বুঝাইছেন, বা একটা প্যাসেজের একটা লাইন দিয়ে বলবে যে এটা দিয়ে লেখক কি বুঝাইছেন, এই জিনিসটা আসবে। রিয়ারেঞ্জ তোমরা পারবা, ট্রান্সলেশন এটা আইবি এর জন্য তোমাদের প্র্যাকটিস করা লাগবে। অনুবাদ, ট্রান্সলেশন এগুলো তোমাদের প্র্যাকটিস করে করে আসলে পার করতে হবে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। পাংচুয়েশন পারবা, গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ খুব ইজি। সেন্টেন্স মেকিং বেসিক্যালি ওয়ার্ড দিয়ে দিবে। এটা এই যে দেখো ওয়ার্ড স্মার্ট কেন লাগবে, ওয়ার্ড স্মার্টে এই সেন্টেন্স মেকিং এ কঠিন কঠিন ওয়ার্ড থাকে, এই ওয়ার্ড দিয়ে তোমাকে বলবে যে তুমি একটা সেন্টেন্স বানাও, তো তখন তোমার ওই ওয়ার্ডের মিনিং জেনে থাকা লাগবে। চেঞ্জিং ট্রান্সফরমেশন সেন্টেন্স অতটা বেশি আসে না, সো ইউ ক্যান স্কিপ অন দ্যাট। না ফাইনালি এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমি লাল কালি দিয়ে একটু তাকায় রাখি তোমাদের জন্য। এটা অনেক ইম্পর্টেন্ট, বিকজ এই জিনিসটা এখন অনেকে বুঝে না, এবং এরকম অহরহ অহরহ হচ্ছে উদাহরণ আছে যে একটা সেকশনে খুবই ভালো করে ধরো 100-তে প্রায় 77-78 পেয়ে গেছে, তারপরও ফেল, এরকম লোকজন আছে, মানে চান্স পায় দেয় আর কি, বহুত আছে। তো এই জন্য তোমাদের এই 5-12টা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। দেখো টোটাল এক্সাম হচ্ছে 100 মার্কের লিখিত, তুমি জাস্ট অ্যাটেন্ড করতেছো 100 মার্কে, আর যে বাকি 20 মার্ক সেটা তুমি অলরেডি তুমি পার করে ফেলছো। সো ইটস নট নিডেড, তোমার এটা চিন্তার বাহিরে। তোমার 100-তে ওভারঅল 40 পাইতে হবে, ওভারঅল 100-তে 40 পাইতে হবে। এর মধ্যে বাংলায় 5 আর ইংলিশেও 5। মানে দেখো বাংলায় তোমার এমসিকিউ কয়টা, 15টা না, বাংলায় এমসিকিউ হচ্ছে 15টা, তাহলে 15টার মধ্যে 5টায় তোমার পাস করতেই হবে, মানে পাইতেই হবে আর কি। এরপরে জেনারেল ইংলিশ, এটা তো 15তে 5 পাইতেই হবে এমসিকিউ তে দিয়ে। মানে বাংলায় তুমি যদি 4 পাও তুমি ফেল, পুরো এক্সামেই ফেল, তুমি বাদ, সহজ কথায় তুমি বাদ, ইউ আর নট ইন্টু গেটিং ইন্টু ডিউ।
বা তুমি বাকি সবগুলাতে মনে করো 15-তে 15, ইংলিশে 15-তে 15, জিকেতে 30-এ 30, ইট ডাজ নট ম্যাটার। তুমি 4 পাইছো বাংলা, তুমি বাদ, জাস্ট একটা এমসিকিউতে, জাস্ট একটা এমসিকিউ, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু গেট 5 in 15, you have to get 5 in 15 for English and Bangla both. You have to get 10 out of 30 in GK. So it's a very 10টা কিন্তু কম না, মানে কেউ একজন না পড়ে গেলে যে চান্স পেয়ে যাবে ব্যাপারটা এমন না। আই মিন অ্যাটলিস্ট তোমার একদিন হইলেও পড়া লাগবে পাস করার জন্য, ঠিক আছে? অন্তত একদিন বা 2 দিন পড়া লাগবে। দেখো এখানে আরো একটা ব্যাপার আছে, এখানে আরেকটা ব্যাপার আছে, এই 3টা মিলে যোগ করলে কত হয় দেখো, 10, 5, 15, 5, 20, তাই না? সো এটা হওয়ার কথা যে 20 পাইলেই, মানে এমসিকিউতে তোমার 60-এ এক্সাম, যেহেতু 60-এ যেহেতু এক্সাম, 20 পাইলেই তোমার হয়তো পাস করে যাওয়ার কথা, বাট নো, 20 পাইলে পাস করবা না, তোমার টোটাল মিলায় 24 আসতে হবে। টোটাল মিলে 24 আসতে হবে, এই দেখো টোটাল মিলায় 24 আসতে হবে টু পাস দ্য এমসিকিউ সেকশন, অনলি দ্য এমসিকিউ সেকশন। তার মানে তুমি 20 পেয়েও তুমি অ্যাকচুয়ালি ফ্রি না। তোমার যদি 22, 23, 24 হয়, ইউ আর নট গেটিং ইনটু ডিউ, দ্যাট গোজ অ্যারাউন্ড সেইং। তারপর এই যে বাংলার জন্য তোমার এখানে 20 মার্কে 5 পাইতে হবে, আর রিটেন, এগুলো রিটেনে 20-এ 5, 20-এ 5 পাইতে হবে, বাট টোটাল মিনিমাম 11 পাইতে হবে, মানে 40-এ 11 পাইতে হবে, ঠিক আছে? সো 24 আর এখানে 11, 35, সো 35 ইজ দ্য মানে কি একেবারে মানে ফাইনাল মার্কস ফর পাস। সরি 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 35 নাই, যে দেখছো আমি নিজের ট্র্যাপে পড়ে গেছি। সো 24 আর 11, 35 হইলো, বাট ইউ স্টিল নট পাসিং if you don't score overall 40, ঠিক আছে? If you don't score overall 40, you're still not passing. So MCQ 24 আর written 11, these are the একেবারেই absolute threshold to pass, and then overall 40, the final threshold. তোমরা কি এই পার্টটা সবাই বুঝছো? এই পার্টটা সবাই বুঝছো? এই পার্টটা সবাই বুঝছে, ওই সাপেক্ষে আমি এই জায়গা থেকে কন্টিনিউ করবো, আর না হলে আমি কন্টিনিউ করতেছি না। অ্যান্সার করো অথবা চ্যাটে লেখো, যে কোনো একটা বলো। হ্যাঁ, এত কিছু তো মাথায় থাকবে না। হ্যাঁ মানে ভাইয়া এত ইন্ডিভিজুয়ালি পাস করা লাগবে, আবার এখান থেকে আবার এত নাম্বার বেশি। হ্যাঁ হ্যাঁ, this is why এগুলা ক্রুশাল, বুঝাল। It's not that easy as people say. এক্সাম হচ্ছে যে একটা ব্যাপার, বাট ইটস নট দ্যাট ইজি। আর বাই দ্য ওয়ে, এখনো শেষ না অ্যাকচুয়ালি। আই মিন তুমি পাস করে গেলে ডিউতে, ইটস ওকে, বাট তুমি কি উর্দু ফার্সি পড়বা? ইজ ইট দ্যাট দ্য কেস যে আমি আইবিএ এফবিএস ফালায় আসছি উর্দু ফার্সি পড়ার জন্য? অবভিয়াসলি নট, রাইট? আমি উর্দু ফার্সিকে অ্যাকচুয়ালি ছোট করতেছি না, আমার যদি জীবনের প্যারা না থাকতো আমি মনে হয় ফার্সি পড়তাম, বাট ইটস দা মানে যুগের চাহিদা, উই হ্যাভ টু কোপ আপ উইথ ইট, তাই না? সো সার্কুলার আসলে তোমরা সার্কুলারটা তিনবার করবা, তোমরা জাস্ট একদিন ধরে প্রত্যেকটা এই ইয়ের সার্কুলার করবা। সার্কুলারে দেখবা যে ল পাওয়ার জন্য তোমার ইংলিশে একটা মিনিমাম নাম্বার লাগবেই, ইকোনমিক্স পাওয়ার জন্য একটা মিনিমাম নাম্বার লাগবে। যেমন আমার যেটা মনে আছে ওইটা বলি, ইকোনমিক্স পাওয়ার জন্য তোমার মিনিমাম 16 লাগবে, ইংলিশে মিনিমাম 16 in 40, ঠিক আছে? নট জাস্ট 4, 16 in 40 না, কি বলতেছি, তোমার এখানে কত 15 আর এখানে 20, 35-এ 16 লাগবেই। যদি 16 না পাও তাহলে ইউ আর নট গেটিং ইকোনমিক্স। যতই তুমি ভালো করো, তোমার ইংলিশে 16 লাগবেই। আর বাই দ্য ওয়ে, তোমরা যারা আর্টসে আসো অথবা কমার্সে আসো, তোমাদের ইকোনমিক্স থাকাই লাগবে, ইকোনমিক্স বা স্ট্যাটস থাকাই লাগবে ইন ইউর এইচএসসি টু গেট ইকোনমিক্স, ওকে? সো এইগুলা কিন্তু একেবারে মানে আর্টসের ইকোনমিক্স থাকাই লাগবে ইফ ইউ ওয়ান্ট টু গেট ইনটু ইকন ডিউ। আর লতে মনে হয় এটা 16 না, এটা 18। বাংলায় একটা থ্রেশহোল্ড আছে, জিকে তো একটা থ্রেশহোল্ড আছে, জিকেতে মেবি 15+ পাওয়া লাগে তোমার হচ্ছে জাস্ট ল পাওয়ার জন্য। সো সাবজেক্ট ওয়াইজও কাট অফ মার্ক আছে। এগুলা সার্কুলার আসলে খুঁটায় খুঁটায় পড়বা, যাতে কোনো মতেই ইউ ডোন্ট বি দা ওয়ান যে হচ্ছে ভালো এক্সাম দিয়েও আমি হচ্ছে আমার ডিজায়ার্ড সাবজেক্ট পাইলাম না, ঠিক আছে? তো হোপফুলি আই ক্লিয়ার্ড ইট অল আপ। নাও লেটস মুভ অন টু সি ইউনিট। সি ইউনিটে হচ্ছে এখানে মাসিক, হ্যাঁ কোশ্চেন একবার শেষের দিকে কইরো, তোমরা কোশ্চেনগুলো একটু মনে রাখো কষ্ট করে। হ্যাঁ বেশি নাই, দেখো 10 নাম্বার সাইডে চলে আসছি। ওকে, সো ওয়েট, তার আগে আচ্ছা আচ্ছা এটা তো এখানে আছে। ওকে, সো সি ইউনিটের ব্যাপারটা দেখো। সি ইউনিটে হচ্ছে তোমার হচ্ছে দেখো এমসিকিউ সেকশনে 12 করে বাংলা, 12 করে ইংলিশ, আইসিটি 12, আর এখানে ইকন ছাড়াও স্ট্যাটিস্টিক্সও থাকবে। এটা কেন জানি ওরা
আপডেট করে নাই, বা এখানে স্ট্যাটিস্টিক্সও থাকবে। হ্যাঁ, সো গণিত অর্থনীতি স্ট্যাটিস্টিক্স 24টা করে এমসিকিউ থাকবে। এই গণিত কিন্তু এটা যে কোনো জানাতেন গণিত না, ডিউ এ ইউনিট লেভেলের এই গণিত আসবে, ঠিক আছে? ম্যাথ ডিউ এ ইউনিট লেভেলের। সো হায়ার ম্যাথ তোমার যদি ধরো তোমার হায়ার ম্যাথের বেসিক অনেক ভালো, লাইক বুয়েট লেভেলের ভালো অথবা অ্যাটলিস্ট এ ইউনিট লেভেলের ভালো, ইউ ক্যান গো ফর ম্যাথস। আদার দেন দ্যাট ইকোনমিক্স আর স্ট্যাটিস্টিক্স এর যেই মজাটা সেটা হচ্ছে তুমি আর কি কনসেপ্টটা তুমি যদি বুঝে যাও, যেটা আমি বিউপি এর সময় বলছিলাম, কনসেপ্টটা বুঝে গেলে ইউ ক্যান ইজিলি মানে বিট। আর হচ্ছে ওই কনসেপ্ট অনুযায়ী 4-5টা যদি কোয়েশ্চেন সলভ করে যায়, ইউ আর ভেরি গুড টু। খুব খুব বেসিক থেকে কোয়েশ্চেন আসে। আর এটা হচ্ছে তোমার কিন্তু বাই দ্য ওয়ে এমসিকিউ। তোমার লিখিত অংশ দেখো, এই যে অনুবাদ আসে, সংশোধনী আসে, এইগুলো সমস্ত কিছু তোমরা এইচএসসি তে পড়ছো, প্রত্যেকটা এইচএসসি তে পড়ছো। সো এটা নিয়ে বেশি প্যারা নিয়ে লাভ নাই। আইসিটি কিন্তু আবশ্যিক। এটা হচ্ছে তোমার আর কি ওই যে ন্যান গেট এন্ড গেটের হচ্ছে ছোটখাটো ছবি আঁকতে দিতে পারে, বা হচ্ছে ওই যে কনভার্ট করে না তোমার ওই কি বলে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল কনভার্সন, এগুলো আসে। মানে খুবই বেসিক বেসিক 1 মার্কের কোয়েশ্চেন আসে। মার্কের ক যেগুলো দিছো সৃজনশীলে ওইগুলো আসে। কিছু হালকা 1-2টা অ্যাডভান্স থাকতে পারে, দ্যাটস ইট। ইকন বা স্ট্যাটিস্টিক্স এর যে রিটেনটাও খুবই ইজি আসে। ওই যেগুলো এমসিকিউ ওইগুলো আবার কয়েকটা রিটেন টাইপের আসে। সো মানে খুব একটা কমপ্লেক্স না, মূল কথা এটাই হচ্ছে মূল কথা। না, এখানেও কিন্তু স্পেসিফিক 5 বার আছে ইন্ডিভিজুয়াল, লাইক ইংলিশে 5 পাইতেই হবে আউট অফ 12। ইংলিশে আউট অফ 12 5 পাইতেই হবে। ইফ ইউ ডোন্ট গেট দ্যাট ইউ আর আউট। টোটাল এমসিকিউ 60 মিনিমাম 60 পাইতে হবে, দেন যদি না পাও তাহলে আউট। সেম গোস ফর হচ্ছে টোটাল রিটেনে তুমি যদি 40-এর মধ্যে 12 না পাও, ইউ আর আউট। আর 24 আর 12 তো 36 হয়। সো 36 পাইলেও তুমি পাস করতেছো না, ইউ হ্যাভ টু কম্বাইন গেট 100 অর ইউ আর আউট। সো এই জিনিসগুলো, এই 5 বার ব্যাপারটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। নাও প্যারাল প্রেপিং জিনিসটা কি? সহজ কথায় আমি আমার ব্যাপারটা বলে, আমার সময় আমি কি করছিলাম, আই ফার্স্ট টুক দ্য 3-3 অ্যাপ্রোচ। ওকে, দেখো তোমাদের সাথে আমাদের কিন্তু মানে আমি 24 আর 26 ব্যাচ এইভাবে হিসাব করে বলছি। আমার ব্যাচ 24, আমার ব্যাচের হিসাব করি। আমার এই যে এইচএসসি শেষ হয়েছিল, মানে এইচএসসি কিন্তু তখন শেষ হয় নাই, তখন আছে 4 আগস্ট। তোমাদের তো শেষ, আমার তো শেষ হয় নাই, তখন হচ্ছে আন্দোলনের পিক মোমেন্ট চলতেছে। সো বলতে পারো আমরা প্রায় 20 থেকে 21 আগস্ট পর্যন্ত দ্বিধায় ছিলাম এইচএসসি হবে কি হবে না। দেন হচ্ছে এইচএসসি হবে না, এটা সিদ্ধান্ত আসলো। সো উই স্টার্টেড প্রেপিং ফর কি জানি বলে এই আইবিএ এন্ড বি ইউনিট। আমি আমার প্রেপ শুরু করছিলাম। সো তখন আর কি আমি যে আর তোমাদের দেখা এইচএসসি শেষ, এবং সো আমাদের এক্সাম হয়েছিল 3rd অফ জানুয়ারি ফর আইবিএ, আর তোমাদের হচ্ছে মনে হয় 5th অফ ডিসেম্বর। সো তোমরা কাইন্ড অফ মানে এনাফ টাইম পাচ্ছ। সো আমি সেপ্টেম্বর থেকে হিসাব করছিলাম, বিকজ অগাস্টের দিকে আমি জাস্ট ওয়ার্ড স্মার্ট করা শুরু করছিলাম। সেপ্টেম্বর থেকে আমি আমার অ্যাপ্রোচ শুরু করছিলাম, দ্যাট ইজ 3-3 অ্যাপ্রোচ। মানে 3 দিন আমি হচ্ছে আইবি এর জন্য পড়তাম, 3 দিন আমি হচ্ছে ইউনিটের জন্য পড়তাম, ঠিক আছে? এর মধ্যে কিছু জিনিস কমন ছিল। কমন ডেইজে ম্যাথ অলওয়েজ, জিকে অলওয়েজ, ঠিক আছে? এই 2টা জিনিস আমি রেগুলার মানে 7 দিনের 7 দিনই করতাম। একদিন তোমার রিজার্ভ ছিল তোমার ওই আমি ফোকাসের এক্সাম বেসে ভর্তি ছিলাম, ওদের ওই এক্সামের উইকলির জন্য ওই দিনটা আমি রাখতাম, ঠিক আছে? আর আমি ওই কনসেপ্ট যত জিকের বলো বা বাংলা বলো বিএনএর সমস্ত কনসেপ্ট উদ্ভাসের ম্যারাথন ক্লাস থেকেই দেখছি। ওদের ম্যারাথন ক্লাসটা খুবই খুবই আমার জন্য হেল্পফুল ছিল। সো এগুলাই। সো এটা 3 দিন এটা আমি সেপ্টেম্বর মাসটা আমি এভাবে আগাইছি। বাট দেন যখন টাইম আসলো, মানে ওই যখন তোমার অক্টোবর আর নভেম্বর থেকে আমি মক এক্সাম শুরু হয়ে গেছিল, তখন আমি ব্যাপারটাকে 4 দিন 3 দিনে নিয়ে শুরু করছিলাম। মানে when mock season approached তখন আমি 4 দিন 3 দিন অথবা এরকম হয়েছে 5 দিন 2 দিনে নিয়ে গেছিলাম, অথবা এরকম হয়েছে মানে একটা সময় এরকম হয়ে গেছিল যে আমি আইবির মানে বিউনিট পড়া ছেড়ে দিয়েছিলাম। তোমার ওই যে মনে করো শুক্রবার ছিল ওদের উইকলি এক্সাম, আমি বৃহস্পতিবার রাতে বা বৃহস্পতিবার সন্ধ্যায় বসতাম ওদের এক্সামের সিলেবাস ধরার জন্য। এভাবে আমি করছিলাম লাস্ট 2 মাস, আইবি এক্সামের লাস্ট 2 মাস আগে। সো যেহেতু তোমার আইবি প্রায়োরিটি, সো ওইটাকে মাথায় রেখেই তোমার কিন্তু করতে হবে, এই জন্য অ্যাডজাস্ট ওইভাবেই করতে হবে, ঠিক আছে? সো দ্যাটস হোয়াট ওয়ার্ক ফর মি। ওকে, এখন তুমি কিভাবে চিন্তা করবা? দেখো আমি এটা একটা ছোটখাটো একটা আউটলাইন করে দিছি। তুমি কিভাবে চিন্তা করবা? তুমি চিন্তা করবা যে ফাউন্ডেশন ফেজ কি? ইংলিশ মানে ভোক্যাবটা আগে যেভাবেই হোক শেষ করব, এবং রেগুলার ম্যাথ আমার যত ধরনের ম্যাথের উইকনেস আছে এলিমিনেট করতেই হবে। ম্যাথ উইকনেস এলিমিনেট করতেই হবে সবার আগে। এটাই আমাদের সব থেকে বড় প্রায়োরিটি, বিকজ বেশিরভাগেরই ম্যাথে যেহেতু সমস্যা।
আর আর হচ্ছে গেট ফ্যামিলিয়ার উইথ দ্য প্যাটার্ন, সহজ কথায় গেট ফ্যামিলিয়ার উইথ দ্য প্যাটার্ন। এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তুমি আগেই এক্সাম দেওয়া শুরু করতে পারো, এক্সাম মানে নিজে নিজে বাসায় বসে এক্সাম দিতে পারো। এর মাধ্যমে তুমি তোমার যে সমস্ত টাইপ, যেমন অ্যানালিটিক্যালের ক্ষেত্রে ডেটা সাফিসিয়েন্সি বা ক্রিটিক্যাল রিজনিং হতে পারে, ইংলিশের ক্ষেত্রে তোমার সেন্টেন্স কারেকশন বা রিডিং কম্প্রিহেনশন হতে পারে, তুমি তাইলে পেয়ে গেলা। এগুলো তোমার সমস্যা, তুমি ওই সমস্যা অনুযায়ী তুমি তোমার প্রেপ গুলো আগে ওইভাবে শুরু করলা। ইন্টেন্সিভ ফেজ হচ্ছে তুমি বেসিকলি তুমি জিকে জিকে পড়বা সপ্তাহে, মানে জিকে তুমি রেগুলার রাখতে পারো বা সপ্তাহে 3-4 দিন রাখতে পারো। তুমি জিকে প্রতিদিন একটা স্লট শেষ করবাই। জুবিয়ারের ব্যাপারটা এরকম করে দেওয়া আছে যে আম, এরকম করে দেওয়া আছে যে ওটাকে কি বলে, মনে করো একটা চ্যাপ্টার শেষে অনেকগুলো এমসিকিউ সলভ, তো তুমি ওইটা পড়ে একটা চ্যাপ্টার শেষ করে এমসিকিউ সলভ করলা, তো সেটাকে আমরা বলতে পারি যে একটা শর্ট শেষ হইলো। ঠিক আছে, এখন কথা আছে, এই জিকে এরিয়া মার্কিং করে পড়তে হবে। ডিউবি তে কখনোই, ডিউবি বলো বা প্রত্যেকটা ইউনিট টাইপের এক্সাম বলো, কখনোই হচ্ছে পুরো বই থেকে কোয়েশ্চেন করে না, এরিয়া মার্কিং আছে যে এই এরিয়া থেকে কোয়েশ্চেন আসবে, তুমি জাস্ট ওইগুলা পড়বা, কারণ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট মাচ অফ টাইম টু গিভ টু দিস প্রিপারেশন। সো তোমার এরিয়া মার্কিং করে পড়তে হবে কোন এরিয়া থেকে খুব বেশি কোয়েশ্চেন আসে। এগুলো আসলে অনেক ডিটেইলের ব্যাপার, অনেক ডিটেইলে যাইতে হবে, এগুলোর জন্য আমাদের আসলে আজকের বিষয়ে অতটা সময় নাই। সো যতটা সম্ভব আছে সেগুলি করতে চাই। আচ্ছা, আর হচ্ছে এরিয়া মার্কিং, ওকে। আর হচ্ছে তোমার মক স্প্রিন্ট ফেজ যখন আসবে তখন আসলে আইবিতে বেশি ফোকাস করতে হবে। আর পাশাপাশি কোয়েশ্চেন ব্যাংকটা, বি ইউনিটের কোয়েশ্চেন ব্যাংকটা তোমার দেখতে হবে বেশি বেশি, যাতে তুমি ফ্যামিলিয়ারাইজ হতে পারো। ও আর ইন্টেন্সিভ ফেজে বাংলা ফার্স্ট রিডিং এর উপর রাখতে হবে। মনে করো তুমি পড়তে পড়তে ক্লান্ত, তুমি বাংলা ফার্স্ট রিডিং পড়লা, আর হচ্ছে বাংলা সেকেন্ড, মানে সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন বাংলা সেকেন্ড কে দিতেই হবে, বিকজ কিছু টপিক না জানলেই নয়, এই টপিক গুলো তোমার একটু জানতে হবে। হ্যাঁ, এটাই। এখন আচ্ছা, এখন সি ইউনিটের আরেকটা ব্যাপার আছে, আমরা একটু মাশরাফির কাছে, মাশরাফি কি আসো আমাদের সাথে? হ্যাঁ আছে। ওকে, থ্যাংক ইউ। সো মাশরাফি, তুমি একটু তোমার সি ইউনিটের ওরা কি বলে এক্সপিরিয়েন্সটা শেয়ার করো, আর ওদের জন্য ওরা কিভাবে অ্যাপ্রোচ করলে সি ইউনিটটা ভালো করতে পারবে, এটা যদি কিছু বলার থাকে ওইটা আমাদের বলবেন। আচ্ছা, হাই এভরিওয়ান। অ্যাজ ফার এজ আই নো এইচএসসি হচ্ছে সায়েন্স গ্রুপের শেষ হয়ে গিয়েছে, আর কমার্স গ্রুপের মনে হয় আরো 2টা পরীক্ষা বাকি। অ্যাজ ফর হিউম্যানিটিজ গ্রুপ আই এম নট রিয়েলি অ্যাওয়্যার ওদের রুটিনটা কিরকম। তবে আহ, আমি মূলত যেই মানবিক বিভাগ আর হচ্ছে বিজ্ঞান বিভাগ ওরা যে পরীক্ষাটা দেয় সি ইউনিটের, ওটা নিয়ে বলতে পারবো, কারণ হচ্ছে আমি যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম। তো এই এক্সামটা আমার মনে পড়ে হয়েছিল হচ্ছে 8ই মার্চ 2025, এবং আহ 8ই মার্চ না ফেব্রুয়ারি, আই এম নট কোয়াইট শিওর, এবং তার 3 দিন পরে বুয়েটের পরীক্ষা ছিল, এরকম একটা সিনারিও। তো আমার হচ্ছে ওই এক্সামটা আমি দিব নাকি দিব না আমি শিওর ছিলাম না, বাট আমার আব্বু বলেছিল যে যেহেতু তুমি অ্যাপ্লাই করেছো এক্সাম দিয়ে আসো। ইভেন হচ্ছে ওইটা আমি শুধু কোশ্চেন প্যাটার্ন সেটা কিছু জানতাম না, আমি ইভেন আলাদা করে প্রিপারেশনও নিইনি। যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাংলার মধ্যে ওরা টেক্সট বুক থেকে কিছু কোশ্চেন দিয়েছিল, এবং কোশ্চেন গুলো মোটামুটি একটু ট্রিকি টাইপের ছিল। আর আফটার দ্যাট সেকেন্ড পেপারের বেসিক থেকে কিছু প্রশ্ন ছিল, ব্যাকরণ থেকে। ইংলিশ পার্টের মধ্যে আমি যেটা দেখেছি যে কেউ যদি ভোকাবুলারি আর এইচএসসি গ্রামার পারে তাহলে অনেক কিছু আনসার করা যায়। তো ইংলিশের মধ্যে আই থিঙ্ক যারা আইবিএ প্রিপারেশন নিচ্ছে ওদের কোনো প্রবলেম হবে না, কিন্তু যারা বি ইউনিটের প্রিপারেশন নিচ্ছে অথবা এ ইউনিটের প্রিপারেশন নিচ্ছে ওদের জন্য জিনিসটা কোয়াইট সিম্পল। অ্যান্ড আমি বলবো ইভেন মানে এ ইউনিট থেকেও আমার কাছে সি ইউনিটে ইংলিশটা ইজিয়ার লাগছে, অ্যাটলিস্ট রিটেন পার্ট অথবা এমসিকিউ পার্টের কিছু অংশ। আর তারপরে হচ্ছে মানে যে 2টা সেকশন অ্যাকচুয়ালি ডিফারেন্ট সেটা হচ্ছে আইসিটি অ্যান্ড ম্যাথামেটিক্স। অ্যান্ড ম্যাথামেটিক্স এর মধ্যে হচ্ছে 24 মার্ক থাকে, অর্থাৎ মানে ডিস্ট্রিবিউশনটা একদম ইকুয়াল না, ডিস্ট্রিবিউশনটার মধ্যে একটু মানে স্কিউনেস আছে টুয়ার্ডস ম্যাথ। তো আইসিটি যে পার্টটা, আইসিটি ক্যান অ্যাকচুয়ালি বি কোয়াইট হার্ড। আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের মধ্যে একটা জিনিস দেখতে পাই যে ওরা আইসিটি কে একটু নেগলেক্ট করে। দেখা যায় যে হয়তো বা এক্সামের ঠিক আগে আইসিটি পড়তেছে, অথবা সারা বছর পড়ে নাই, জাস্ট মানে হয়তো বা A+ তুলতেছে এক্সামে ঠিকই, কিন্তু এইসব পরীক্ষায় যেটা করে যে আইসিটি বইয়ের মধ্যে থেকে এমন কিছু প্রশ্ন করে যেগুলো সচরাচর আমরা পড়ি না। ফর এক্সাম্পল, একটা চ্যাপ্টার আমাদের ছিল যে চ্যাপ্টার 2, যেটা কমিউনিকেশন সিস্টেম, ওইখান থেকে ওরা এমন কিছু প্রশ্ন দিয়েছিল যেগুলো হচ্ছে মুখস্থ টাইপের এবং আমার মনে ছিল না। ফর এক্সাম্পল,
ফাইবার অপটিক্স, তারপরে হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, তারপরে হচ্ছে ডিশের লাইনের মাধ্যমে যে ইন্টারনেট কানেকশন দেওয়া হয়, তারপরে হচ্ছে চ্যাপ্টার 1 এর মধ্যে কিছু পার্ট আছে যে তথ্য প্রযুক্তির অ্যাপ্লিকেশন। এই জিনিসগুলো না মানে কেউ যদি রেগুলারলি না পড়ে তাহলে ক্যাচ করা কঠিন, কারণ পরীক্ষার হলে ইউ কান্ট রিয়েলি লাইক কনজিউর আপ আনসার্স। আবার একইভাবে যে এইচটিএমএল অ্যান্ড সি প্রোগ্রামিং পার্টটা ছিল, অ্যাজ ফার এজ আই রিমেম্বার ওখান থেকে তেমন কিছু আসেই নেই, কারণ মানে অবভিয়াসলি ইট ইজ নট রিয়েলি রিলেটেড টু সি ইউনিট। অ্যান্ড অন রিলেটেড নোট, এই ধরনের পড়াশোনা করার সময় অলওয়েজ একটু মানে যে ইউনিভার্সিটির প্রফেসর যে কোশ্চেনটা করছে তার মানে পার্সপেক্টিভ থেকে ভেবে নিলে ভালো। ফর এক্সাম্পল ঢাকা ইউনিভার্সিটিতে যারা হচ্ছে পড়ায়, আম, মনে করো আইসিটি টাইপের সাবজেক্ট গুলো, আইআইটি নামে একটা ইনস্টিটিউট আছে ওখানে। তো ওটার যে ডিরেক্টর প্রফেসর মাইনুল স্যার, উনি প্রায় পত্রিকায় লেখালেখি করে, অ্যান্ড ওনার লেখার বিষয়গুলো হচ্ছে অলওয়েজ এরকম যে মানে তথ্য প্রযুক্তি দিয়ে কিভাবে বাংলাদেশে ডেভেলপমেন্ট করা যায়। তো ওনাদের প্রশ্নগুলো না ওরকমই হয় যে অ্যাকচুয়ালি আইসিটির অ্যাপ্লিকেশনটা কিরকম, এবং বইয়ের মধ্যে ওই রিলেটেড টপিক থেকে ওনারা প্রশ্ন দেয়। টেকনিক্যাল প্রশ্ন খুব একটা থাকে না, অর্থাৎ মানে এইচটিএমএল এর কোড থেকে প্রশ্ন থাকবে না। তারপরে একইভাবে সি প্রোগ্রামিং এর মধ্যে হয়তো বা লসাগু গসাগু বের করার প্রোগ্রামের ফ্লো চার্ট অ্যালগোরিদম এগুলো কিছুই আসবে না। যেটা আসবে সেটা হচ্ছে মানে কুইজ টাইপের প্রশ্ন বা এমসিকিউ টাইপের প্রশ্ন, খুবই থিওরিটিক্যাল। আইসিটি গেল, আইসিটির পরে হচ্ছে ম্যাথমেটিক্স পার্টটা। ম্যাথ বলতে অফকোর্স হায়ার ম্যাথ, ইটস নট জেনারেল ম্যাথ ফ্রম এসএসসি লেভেল। তো হায়ার ম্যাথের মধ্যে সবচেয়ে ডিস্টিংক্ট যে ফিচারটা সেটা হচ্ছে ওরা ফুল সিলেবাস থেকে কোশ্চেন করেছিল আমাদের সময় আর কি অলওয়েজ বলতো যে এইচএসসি এর পাঠ্যসূচি থেকে প্রশ্ন করা হবে, অর্থাৎ শর্ট সিলেবাস থেকে হবে। বাট তখন ফুল সিলেবাস হয়েছিল, বাট 26 ব্যাচের ক্ষেত্রে আই ডোন্ট থিঙ্ক ইটস কোয়াইট রেলেভেন্ট, বিকজ 26 ব্যাচ অ্যাজ ফার এজ আই নো ফুল সিলেবাসের পরীক্ষা দিয়েছে, অ্যান্ড প্রিপারেশন সবার ওরকমই ছিল। তো এমসিকিউ পার্ট যাওয়ার পরে হচ্ছে রিটেন পার্ট, যেটা রিটেন পার্টের মধ্যে অ্যাজ ইউ ক্যান সি ইন দ্য স্লাইড, এখানে আহ, বাংলায় হচ্ছে বাংলা থেকে ইংরেজি অনুবাদ, ইংরেজি থেকে বাংলা অনুবাদ, আর হচ্ছে এরর কারেকশন, যেটা করে একটা প্যাসেজ দেয় এবং সেই প্যাসেজটাকে ঠিক করে লিখতে হয়। তো বাংলা আর ইংলিশ দুইটাই থাকে। এখন এই টাইপের জিনিসের প্র্যাকটিস ম্যাটেরিয়াল এইচএসসি লেভেলে অ্যাজ ফার এজ আই নো আমাদের সময় ছিল না। ওয়েদার দ্যাট ইজ ফর শর্ট সিলেবাস আই ডোন্ট নো, বাট এটা একটু প্র্যাকটিস করলে ভালো, কারণ আমরা আসলে বিশেষ করে বাংলা যেভাবে লিখতে অভ্যস্ত ওটাতে অনেক গ্রামাটিক্যাল মিস্টেক থাকে। তো সেই জিনিসগুলা হয়তো বা প্র্যাকটিস না করলে মাথায় আসবে না সচরাচর। আর একইভাবে ফর আইসিটি রিটেন দেয়ার ওয়ার ফিউ ডেসক্রিপটিভ কোয়েশ্চেন্স, এবং ওগুলো থিওরিটিক্যালি ছিল, অর্থাৎ টেকনিক্যাল স্টাফ থেকে প্রশ্ন খুব একটা হয়ই নাই। অ্যান্ড আমার এখনো মনে আছে যে আইসিটির মধ্যে আমাকে অ্যাকচুয়ালি বানিয়ে লিখতে হয়েছিল কিছু আনসার, বিকজ আই কুডেন্ট রিয়েলি রিকল দোজ ইন দ্য এক্সাম হল। আর সবার লাস্টে হচ্ছে মানে রিটেনের সবচেয়ে কঠিন যে পার্টটা, ম্যাথমেটিক্স। এখানে অপশনের মধ্যে ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স তিনটাই থাকে। তো যারা হচ্ছে হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডের তারা ইকোনমিক্স তাকাতে পারে, আর যারা সায়েন্স অথবা হিউম্যানিটিস বা কমার্স, কমার্স না, সায়েন্স বা হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডে ওরা হচ্ছে স্ট্যাটিস্টিক্স অথবা ম্যাথ দেখাতে পারে। তো ম্যাথের মধ্যে ওরা যেটা করেছিল, আম, ঢাকা ইউনিভার্সিটির যে রিজনের খাতাটা, আই ডোন্ট থিঙ্ক এটা মানে অ্যাকচুয়ালি সি ইউনিটের মতো স্টাইলের খাতা কোথাও দেয় কিনা, বিকজ আমি যে সি ইউনিটের মক টেস্ট দেই নেই, জায়গা অনেক কম ছিল। মানে কম বলতে এক্স্যাক্টলি 3 আঙ্গুল জায়গা ফর ইচ রিটেন, এবং ওইগুলাতে বেশ ভালো পরিমাণ হিসাব করা লাগতো, অ্যাজ ইউ অল নো ক্যালকুলেটর অ্যালাউড না। তো আমার যেটা করতে হয়েছিল যে রাফ করার জন্য বোধহয় আলাদা একটা জায়গা থাকে, নাকি জায়গা থাকে না, কোশ্চেনের মধ্যে খুবই মানে ছোট ছোট করে আমার রাফটা করতে হয়েছে। অ্যান্ড আলটিমেটলি ম্যাথের রিটেন খুব একটা ভালো হয় নাই। বাট স্টিল শেষ পর্যন্ত যখন রেজাল্ট দিলে আমি দেখলাম যে আমি কম্বাইন্ড অর্থাৎ সায়েন্স ইউনিট থেকে হচ্ছে ফোর্থ হয়েছিলাম, অ্যান্ড ম্যাথের মধ্যে এমসিকিউতে ছিল 20 আউট অফ 24 মার্কস এরকম আর কি, এবং বাকি চারটা আমি দাঁড়াইনি। তো এটা হচ্ছে আমার স্টোরি অ্যাবাউট সি ইউনিট। অ্যান্ড আমার কাছে মনে হয় যে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বাট বি ইউনিটের এক্সাম দিচ্ছ, দে শুড অলসো ট্রাই ফর সি ইউনিট, বিকজ ম্যাথের বেসিকটা ভালো থাকলে এখানে অ্যাকচুয়ালি বেশ ভালো রেজাল্ট করার চান্স থাকে। ইউ ক্যান অলসো লাইক গেট ফাইন্যান্স অ্যাকাউন্টিং ইফ ইউ আর ইন এ ভেরি গুড মেরিট পজিশন। তো দ্যাটস অল ফ্রম মি অ্যাকচুয়ালি, অ্যান্ড কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে এই সম্পর্কে আমাকে করতে পারো চ্যাটে অথবা ভয়েসে, এভরিথিং ইজ ফাইন। ওকে, কোয়েশ্চেন করলে করতে পারো গাইস, আমি কোয়েশ্চেন গুলো সব লাস্টে নিব আমার জন্য। ভাইয়া মানে ম্যাথের লেভেলটা কিরকম হওয়া উচিত? ধরেন আমার যদি এইচএসসি তে ভালো গ্রাস্প থাকে ম্যাথের উপর, কিন্তু
কিছু ম্যাথ থাকে না, মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে তো ওরকম অনেক ম্যাথ থাকে যেগুলো আমি পরীক্ষার আগের দিন প্রুফ না দেখে গেলে মিলাতে পারবো না, বা হচ্ছে এমসিকিউ ধরেন হয়তো শর্টকাট মনে নেই, এরকম টাইপের জিনিস কি দিবে নাকি একদম বেসিক যেগুলো মানে আমি অলরেডি মাথায় অ্যাবজর্ব হয়ে গেছে এরকম? না, বেসিকই দিবে এবং প্রশ্নগুলো হয়তো বা এরকম আসতে পারে যে একটা ফাংশনের ইনভার্স ফাংশন বের করতে বলতেছে, মানে এটা হচ্ছে কমপ্লেক্সিটি আমার মনে হয় সবচেয়ে বেশি। আবার আরেকটা ছিল হচ্ছে কি একটা আনকমন ইন্টিগ্রেশন দিয়েছিল, তো ওই ইন্টিগ্রেশনটা রিটেনের মধ্যে ছিল এন্ড ওইটা আমি নিজেও আনসার করি নাই স্টিল। যেটা হয় আর কি, মানে প্রশ্নটা দেখে না ইমিডিয়েটলি আন্দাজ করা যায় না যে ওভারঅল সবার পারফরমেন্স কেমন হচ্ছে। এই জন্য যেটা করতে হয় যে ম্যাক্সিমাম আনসার করতে হয় রিটেনের মধ্যে, আর এমসিকিউর মধ্যে একটা স্ট্র্যাটেজি ফলো করা লাগে যে আমি স্কিপ করব নাকি আমার গাট ফিলিং অনুযায়ী একটা আনসার করব তার উপরে। এখন প্রিপারেশনের লেভেল কিরকম হওয়া উচিত, আমি বলবো যে মানে এইচএসসি তে যেরকম প্রিপারেশন ছিল ফর অ্যাবাউট 85 মার্কস আউট অফ 100, দ্যাট শুড বি মোর দেন এনাফ। হ্যাঁ, একজন কি বলছে, আমাকে এরকম বলছে যে হচ্ছে মানে ইকোনমিক্স সে অ্যান্সার করছিল, সে সায়েন্সের স্টুডেন্ট ছিল কিন্তু ইকোনমিক্স মানে অ্যান্সার করছে বিকজ হায়ার ম্যাথে উইকনেস ছিল। এখন ইকোনমিক্স নাকি অত কিছু দেখা লাগে না, তো যেটুকু দেখে গেছে কনসেপ্ট ওইটুকুতে অনেক ইজি হয়েছে। এখন আমি কি মানে এরকম মানে আমার প্রিপারেশন নিয়ে রাখা উচিত যে ইকোনমিক্স আমি একটু দেখে যাব, যাতে আমার হায়ার ম্যাথে যদি ইনকেস আমি কমন না পাই? ইটস আপ টু ইউ, আই মিন তোমার কি অ্যাকচুয়ালি আইবিএ প্লাস ইউনিট এরকম প্রিপারেশন? আমি বি ইউনিটটা আর কি প্ল্যান বি হিসেবে রাখছি, আর সি ইউনিটটাও দিব চিন্তা করছি। আইবিএ টা হচ্ছে মেইন আচ্ছা হ্যাঁ, সায়েন্স। তার মানে তো আইবিএ প্লাস ইউনিট প্লাস ইউনিট এরকম, তাই না? অ্যাকচুয়ালি তুমি ইকোনমিক্স দেখার টাইম পাবা না, মানে আমি খুব অনেস্টলি বলতেছি টাইম পাবা না। যেটা করতে পারো যে হায়ার ম্যাথের উপরেই মানে প্র্যাকটিসটা একটু করতে পারো এক্সামের 1 উইক আগে থেকে, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট উইল বি এনাফ। কারণ হচ্ছে কি স্ট্যাটিক্স ডাইনামিক্স থেকে ওরা প্রশ্ন দিবে না, স্ট্যাটিক্স ডাইনামিক্স থেকে প্রশ্ন একেবারেই দিবে না, এটা শিওর। ওরা যেটা থেকে প্রশ্ন দিবে সেটা হচ্ছে ক্যালকুলাস, তারপরে হচ্ছে ফাংশনস, তারপর ম্যাট্রিক্স থেকে মনে হয় দিয়েছিল আমাদের, বার বহুপদী থেকে দিয়েছিল। অর্থাৎ যে জিনিসগুলা মানে ইভেন ওয়ান্স এগেইন আমি আরেকটা জিনিস বলি, বিউপি এফবিএস এ আমাদের বার জিকে থেকে প্রশ্নগুলো এসেছিল বিজনেস রিলেটেড। তো একইভাবে মানে ইউ ক্যান কাইন্ড অফ এক্সপেক্ট দ্যাট দি কোয়েশ্চেন্স ইন ডিউসি ইউনিট ম্যাথমেটিক্স উইল বি সামহাউ রিলেটেড টু বিজনেস। তো আমরা জানি যে ইকোনমিক্স এর মধ্যে ক্যালকুলাস পড়ানো হয়, বাট ইকোনমিক্স এর মধ্যে স্ট্যাটিক্স ডাইনামিক্স পড়ানোর প্রশ্নই ওঠে না। তো সব চ্যাপ্টার যে পড়তে হবে এমনও না, বাট ম্যাথের বেসিক ভালো থাকলে ইউ ক্যান আনসার এ ভেরি ডিসেন্ট অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন্স। ওকে, আই গেস দ্যাট ক্লিয়ার্ড আ লট অফ থিংস আপ। বিশেষ করে ও মানে যেভাবে মাশরাফি যেভাবে হচ্ছে সব স্মল থেকে স্মল ডিটেলস যেভাবে তুলে ধরছে, আশা করি এগুলো তোমাদের অনেক ভালো করে হেল্প করবে। সো হার্টিয়েস্ট থ্যাঙ্কস টু মাশরাফি, অনেক সুন্দর করে সবকিছু তুলে ধরছে। তো চলো আমরা একটু কন্টিনিউ করি। আম, তো তোমরা তো প্যারালাল প্রেপিংটা তো বুঝছো যে এটা আসলে তোমাদের নিজস্ব ক্যালিবারের উপর এবং তুমি কোনটাকে বেশি প্রায়োরিটাইজ করো এই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে তুমি কিভাবে কি করবা। তোমার যদি মনে হয় যে আহ, আমি ভেরি কনফিডেন্ট অ্যাবাউট আইডিয়া, ইউ ক্যান টেক দ্য 5-2 অ্যাপ্রোচ। আর তোমার যদি মনে হয় যে সাম একটু হইলেও আমার মনে হয় যে আমার ব্যাকআপটাকে স্ট্রং রাখা উচিত, ইউ ক্যান টেক দ্য 3-3 অ্যাপ্রোচ। অ্যান্ড এখানে যেভাবে বলছি এই সমস্ত ভাবে তুমি করতে পারো। Again, it all depends on your caliber, your priorities, because রিসোর্সের কোনো অভাব নাই বর্তমানে এই দুনিয়াতে। সো তোমরা আশা করি সমস্ত কিছু বুঝছো। এখন একটা শেমলেস সেলফ প্রমোশন হবে। সো তোমরা একটু থাকো, আমি মানে তোমরা এই সমস্ত জিনিসগুলো যা বলছি এগুলো কিন্তু আসলে মানে এক হাতে হ্যান্ডেল করাটা বা এক ব্রেনে হ্যান্ডেল করাটা একটু মানে কঠিন হয়ে যায়। সো এই জিনিসটা এর আগে কখনো ছিল না। সো আমি একটু চিন্তা করছি কিভাবে তোমাদেরকে আরো বেটার ভাবে হেল্প করা যায়। সো আমি এই বছর একটা এরকমই একটা কোর্স নামাইতেছি, মানে তোমার আইবি এর পাশাপাশি তোমার বি প্লাস ইউনিট নিয়ে যেন আলাদা করে কোথাও কোনো চিন্তা না করা লাগে, এটার জন্য একটা মানে এই করছি, মানে সমস্ত রিসোর্স যাতে দুই হাতে ওই রাউন্ডের মতো জগল না করা লাগে। তুমি জাস্ট হচ্ছে এখানে সমস্ত কিছু একসাথে গুছানো অবস্থায় পাবা, ঠিক আছে? সো আমি এই দেখো তুমি মানে আইবি এর পাশাপাশি কোথায় কোথায় এক্সাম দিতে পারো দেখো, টিইউ বিসি, তারপর জেইউর জন্য বিসি ইউনিট আছে, সিইউর জন্য বিডিসি আছে, আরইউ কেইউ আছে, বিউপিএফএ ডাবল এস এস ট্রিপল এস আছে। এগুলো হচ্ছে তুমি যদি আইবি ইউনিটের পাশাপাশি বি ইউনিটকে তুমি যদি তোমার মেইন ধরে আগাও, সরি আই মিন ব্যাকআপ হিসেবে যদি আগাও,
দেখো আমি ফার্স্ট ক্লাসে হচ্ছে ওরিয়েন্টেশন থাকবে, মানে কিভাবে আমরা আগাবো এই জিনিসগুলা হচ্ছে তোমরা মানে দেখবা। মানে দেখো একটা সেমিনারে আসলে পুরা সবকিছু তুলে ধরা সম্ভব না, যে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা টপিক কিভাবে পড়বো, প্রত্যেকটা বই কিভাবে পড়বো, কোন বইটা কখন ধরবো কখন ছাড়বো, এই সমস্ত কিছু এক টপিকই করা না। So আমি ওরিয়েন্টেশন ওই জিনিসটা দেখাবো। আই গেস ওরিয়েন্টেশন উইল বি ফ্রি, সবার জন্য ফ্রি করে দিব। দেন হচ্ছে আমরা কি কি বই ইউজ করবো, যেটা আমরা অলরেডি রিসোর্সে কিন্তু আমরা আলাপ করছি, ওই জিনিসগুলো এখানে লেখা আছে। আচ্ছা, এটা যে বারবার অ্যাসিওরেন্স বলছিলাম, এটা হচ্ছে অ্যাসপেক্ট, ঠিক আছে, এটা অ্যাসপেক্ট, আই এম সরি, অ্যাসপেক্ট এই বইটা আর কি। স্ট্যাট ইকন অ্যাসিড এর জন্য তোমাদেরকে একটা স্লাইড দিবনি, ওইটাই আশা করি হয়ে যাবে। মানে বেসিক্যালি স্লাইড থাকবে, দেন হচ্ছে তোমার কিছু স্লাইডের মধ্যে অবশ্যই কনসেপ্ট থাকবে, কনসেপ্টের সাথে তোমার ওটা কি বলে প্র্যাকটিস কোয়েশ্চেন থাকবে। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, ওই প্র্যাকটিস কোয়েশ্চেন গুলো অনুযায়ী তোমরা করলে আশা করি স্ট্যাটারিকন কভার হয়ে যাবে। সেম গোস ফর আইসিটি। ম্যাথ এন্ড আইকিউর জন্য তোমরা এই বইটা চাইলে কিনতে পারো, নাহলে ইটস ওকে তুমি যদি না কেনো, কারণ যে প্রিভিউ কোয়েশ্চেন ব্যাংকের কথা বললাম, ওইখানের কোয়েশ্চেন গুলো সলভ করলে হয়ে যাবে, ওরা জাস্ট রিপিট করে। জেইউর জন্য তোমাদের খুবই ভালো একটা জেইউ বি ইউনিটের জন্য তোমরা যদি কারো ইচ্ছা থাকে জেইউ বি ইউনিটে পড়বো, এই জেইউ বি ইউনিট বলো, আইবিএ বলো, সি ইউনিট বলো, ওরা হচ্ছে ইন্ডিয়া বিক্স নামে একটা ওয়েবসাইট আছে, ওরা এখান থেকে মানে এটা তোমাদেরকে পুরাই চিট কোড ধরাই দিচ্ছি, সহজ কথায় পুরাই চিট কোড। তোমরা এখানে এই জায়গায় যাবা, ইন্ডিয়া বিক্সে যাবা, যে এই যে এই প্রত্যেকটার মনে করো ফার্স্টে যাবা হচ্ছে তোমার, এটা তোমার আইবিএর জন্য হেল্প হবে। আইবিএর জন্য কিভাবে হেল্প হবে আমি বলি। অ্যারিথমেটিক অ্যাপটিটিউডে যাবা, ক্লোজ। অ্যারিথমেটিক অ্যাপটিটিউডে গেলে দেখো প্রবলেমস অন টাইপ রেঞ্জ, টাইম ডিসটেন্স, এখানে প্রত্যেকটায় মনে করো প্রত্যেকটা মাত্র 15টা করে ম্যাথ আছে। তোমরা যদি একটু কষ্ট করে প্রত্যেকটা 15টা ম্যাথ করে ফেলাও, তুমি অনেক আগায় থাকবা, অনেক অনেক আগায় থাকবে। and মনে করো এটা একটা তোমার সামারি রিভিশন হয়ে যাবে। এটা গেল আইবে, এটা তোমার সব জায়গায় হেল্প হবে। দেন ভার্বাল অ্যাবিলিটিতে গেলে তোমার হচ্ছে এই যে আম, এটা তো ইংলিশ পার্ট, এটা অতটা দরকার নেই। লজিক্যাল রিজনিং এ তুমি যদি চাও, নাম্বার সিরিজ আছে, লেটার এন্ড সিম্বল সিরিজ আছে, এসেনশিয়াল পার্ট আছে, আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, ম্যাচিং ডেফিনেশনস, মেকিং জাজমেন্টস, ভার্বাল রিজনিং, লজিক্যাল প্রবলেমস, তারপরে হচ্ছে কোর্স অফ অ্যাকশন, স্টেটমেন্ট এন্ড কনক্লুশন, কজ এন্ড ইফেক্ট, এই কয়েকটা। এরপরে যদি ভার্বাল রিজনিং এ যাই, বিশেষ করে ভার্বাল রিজনিং এ হচ্ছে লজিক্যাল সিকোয়েন্স অফ ওয়ার্ডস, ব্লাড রিলেশন, সিলজিজম, সিরিজ কমপ্লিশন, ডাইস, সিটিং অ্যারেঞ্জমেন্ট খুবই ইম্পর্টেন্ট, ক্লাসিফিকেশন, ডেটা সাফিসিয়েন্সি, ভেরিফিকেশন অফ ট্রুথ, ডিরেকশনস এন্ড টেস্ট, এগুলা। আর নন ভার্বাল রিজনিং এ হচ্ছে সিরিজ, অ্যানালজি, মিরর ইমেজেস, ওয়াটার ইমেজেস, এখানে প্রত্যেকটা 10টা করে থাকে। এগুলো তুমি যদি একটু প্র্যাকটিস করে ফেলো, এগুলো যে ইউনিটের তুমি যদি ধরো 3 দিন আগে, যে ইউনিট এক্সাম 3 দিনের আগে তুমি যদি এগুলো একদিনে বসে করে ফেলো, তুমি মানে অ্যাটলিস্ট মানে 70% এক্সপিরিয়েন্স থেকে তুমি আগে যাবে অ্যাটলিস্ট এই ম্যাথ এন্ড আইকিউ সেকশনে, ঠিক আছে? সো এটা তোমাদের জন্য জেনুইন একটা চিট কোড দিয়ে দিলাম, এটা হেল্প হবে। এছাড়া তোমাদের জন্য আরো একটা চিট কোড আছে, এটা আমি নিজেই বানাইছি, একটু টেলিগ্রামে ঢুকি। এই যে এটা আমি নাম দিছিলাম ভুগিচুগি, কারণ হুদাই আমার ভালো মানে এমনি নাম দিছিলাম। এইটা হচ্ছে আমার বেসিক্যালি একটা আমার হচ্ছে কি বলে এই কয়েকটা কয়েকটা চ্যানেলের আর কি সমষ্টি। দেখো যে জিকে ফোবিয়াতে আসো, এখানে তুমি বসে বসে মানে তোমার সিলেবাস শেষ করে বসে বসে তুমি হচ্ছে এই পোল সলভ করতে পারবে। এগুলো কখন করবা? যখন তুমি পড়তে পড়তে খুবই এক্সস্টেড, ভালো লাগতেছে না পড়তে, পড়ার নাম শুনলে মাথা নষ্ট হয়ে যাচ্ছে, তখন তুমি এগুলো বসে বসে সলভ করবা। তোমার এখানে বসে বসে তোমার মানে মনে করো ওরা কি করে, ওরা হচ্ছে সাইকেল অনুযায়ী ওরা হচ্ছে প্রত্যেকটার কি বলে কোশ্চেন ব্যাংকে প্রশ্ন তুলে দেয়। দেখো এখন বিসিএস এর সাইকেল চলতেছে, বিসিএস এর কোশ্চেন ব্যাংক তুলে দেয়। ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃমহানগরী ট্রেনের নাম, তোমাদের এটা লাগবে না, বাট এই যে দিলে এই দেখো অ্যান্সার তোমার ঠিক হইলে অ্যান্সার এরকম দিবে। আবার এখানে তুমি যদি দাও এক্সপ্লেনেশনের জন্য, ওরা কিছু একটা লিখে দেয়, আর ভুল হইলে ওইটা দেখা যাবে, ঠিক আছে? তারপরে হচ্ছে এটা হচ্ছে জিকে পার্ট। এছাড়া তুমি বাংলাতে গেলে বাংলার জন্য এরকম পাবা। তারপরে ইংলিশের জন্য ইংলিশ, আমি বিশ্বাস করবো কিনা জানি না, আমার ইংলিশের বি ইউনিট ইংলিশের 80 to 90% প্রেপ আমি জাস্ট এরকম কোয়েশ্চেন সলভ করে করে পার করছি, জাস্ট কোয়েশ্চেন সলভ করে করে এখানে, ঠিক আছে? ভুল হইলে ধরো এটা যদি আমরা ভুল দিই, এই যে এটা এই যে ভুল দিছি ইচ্ছা করে, এই যে ভুল এরকম দেখা যায়, তো তোমাদেরকে এই জিনিসটা লিঙ্ক দিয়ে দিবনি, তোমাদের এটা দিয়ে মানে ইনফিনিট অ্যামাউন্টের প্র্যাকটিস হবে। আমি এটা করতাম মানে একটা সময় এরকম হয়েছিল, আমি সকাল 7টা-8টায় উঠে আধা ঘন্টা বা 45 মিনিট এটা বসে বসে সলভ করতাম প্রত্যেকটা। মানে ওরা প্রতিদিন হচ্ছে এরকম এক একটা টপিকে প্রতিদিন 10টা করে দিত, তো প্রত্যেকটা চ্যানেল থেকে 10টা করে করলে আর কি 40 থেকে 45 মিনিট চলে যেত। সো 2টা চিট কোড কিন্তু এগুলো তোমাদের জন্য। ওকে, সো বাংলার জন্য 6টা ক্লাস দিব, এর মধ্যে হচ্ছে যে মানে তোমার একটা ক্লাস থাকবে জাস্ট এই
একটা ক্লাস থাকবে, মানে একটা ক্লাস পুরোটাই যাবে হচ্ছে তোমার বাংলা ফার্স্ট রিলেটেড যত ধরনের পড়াশোনা আছে, বিকজ বাংলা ফার্স্ট টাইম তো তোমাদের বসে বসে গল্প আর কবিতা এক্সপ্লেন করবো না, আমি জাস্ট দেখাবো যে কিভাবে পড়লে কোনটা কোন জায়গায় কিভাবে কানেক্ট করে পড়বা, যাতে তোমার একটা পড়ার মাধ্যমে তোমার যেন প্রত্যেকটা পড়া হয়ে যায়। এটা হচ্ছে বাংলা ফার্স্ট। সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলো প্রত্যেকটাই হচ্ছে তোমার হচ্ছে মেইন ব্যাকরণ এরিয়া মার্কিং এর কথা যেটা বলছিলাম ওইটার উপর। আর 6 হচ্ছে তোমার ওভারঅল রিটেন রিভিউ, মুখস্থর পার্টটা তোমাদের দেখায় দিব কোথা থেকে আসে, আর হচ্ছে মেইন রিসোর্সের কথা বলে দিবনি। ইংলিশ খুবই কম ক্লাস রাখছি, বিকজ আমার এই কোর্সটা এক্স্যাক্টলি তাদের জন্যই যারা কোনো না কোনো আইবি এর প্ল্যাটফর্মে ভর্তি আছে। কেউ যদি মনে করে থাকে এটা মানে এই কোর্স নিলে তার এক ফুল ইউনিট এক্সামের মানে অবশ্যই ইউনিটের প্রেপের হবে, কিন্তু তারা যদি মনে করে যে এরকম ইংলিশের ফুল প্রেপ হবে বা তাহলে তারা একটু মানে তাহলে তোমরা না নিলেও আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি এতটুকু মানে হচ্ছে করে নিতে চাই, যারা সম্পূর্ণ বি ইউনিটের জন্যই প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য এটা না, এটা হচ্ছে তারাই যারা হচ্ছে আইবির পাশাপাশি প্যারালাল প্রেপ হিসাবে নিতে চাও। ঠিক আছে, সো ইংলিশের তোমার কিন্তু মানে অবশ্যই সিলেবাস কভার করাবো, বাট নট ইন দ্যাট সেন্স যে ফুল সিলেবাস। ঠিক আছে, বুঝছো? So, এই জিনিসটা মাথায় রেখে তোমরা এখানে আসবে। মানে তোমাদের গ্রামার পার্টটা আমি একেবারেই দেখাবো না, আমি হচ্ছে দেখো এখানে 3টা ক্লাস রাখছি, সেটা হচ্ছে তোমাদের এক্সট্রা কি কি করতে হবে। ফার্স্ট ক্লাস হচ্ছে তোমাদের আইবি ইংলিশের পাশাপাশি এক্সট্রা কি কি করতে হবে ডিউর জন্য ওইটা। সেকেন্ড ক্লাস হচ্ছে তোমার কোয়েশ্চেন ব্যাংকের জন্য। দেখো এখানে কোয়েশ্চেন ব্যাংক সব ক্লাসগুলো যথেষ্ট বড় হবে, মানে প্রত্যেকটা টপিক থেকে আমি একটা করে অনেকগুলো কোয়েশ্চেন নিয়ে আসবো, ওইগুলা হচ্ছে যেগুলো তোমাদের ওই আইবি এর গ্রামার কভার করে না ওই সমস্ত গ্রামার প্লাস প্লাস হচ্ছে কিছু আইবি এর গ্রামার সহ, যাতে তোমার যেগুলো কভার করে না ওইগুলো গ্রামার কনসেপ্ট সহ শেখাবো, দেন হচ্ছে তোমার আর কি সলভ করবো। সেম গোস ফর 3 নাম্বার, এটা হচ্ছে ভোকাবুলারি মেমোরাইজেশন পার্ট। আর জিকে এর জন্য বেশি ক্লাস লাগবে, বিকজ জিকে তে আসলে অনেক কিছু পড়ানো, এবং জিকে আসলে এবার অনেক মানে হার্ড করছে, 25 ব্যাচের জন্য জিকে বহুত হার্ড করছে। সো 12টা ক্লাস থাকবে, এবং প্রত্যেকটাতেই মনে করো মেইন জিনিসগুলো এরিয়া মার্কিং করে পড়াবো। এমন না যে তোমরা ঘন্টার পর ঘন্টা পুরো 700 পাতার বই পড়া লাগবে, এরকম ব্যাপারটা না। তো 8টা ক্লাস থাকবে হচ্ছে কনসেপচুয়াল, আর বাকি 4টা ক্লাস তোমার জিকে। আর সিনিয়রের জন্য আমি জাস্ট প্রত্যেকটা একটা করে দিচ্ছি, বেশি দিচ্ছি না, কারণ এগুলা বিশ্বাস করে এগুলো জাস্ট বেশিরভাগই তোমার প্র্যাকটিসের উপর নির্ভর করে, তুমি কতটা বেশি প্র্যাকটিস করতে পারতেছো। আর ম্যাথ আইকিউ হচ্ছে কজ এখন ইউনিটে তোমার আইকিউ এক্সাম যেহেতু কোয়েশ্চেন আসছে, তাই ম্যাথ আইকিউ আসলে ক্লাস দেওয়াই লাগবে। সো এরাও নন নেগোশিয়েবল হয়ে গেছে এখন এট দিস পয়েন্ট, এবং তোমাদেরও নন নেগোশিয়েবলই পড়া লাগবে। আগে মানুষ আইকিউ ম্যাথ পড়তো না ডিউর জন্য, এখন পড়তে হবে, নন নেগোশিয়েবল হয়ে গেছে। স্ট্যাটিস্টিক্স আর ইকোনমিক্স এর জন্য এগুলো বেসিক্যালি কনসেপ্ট দেখাই দিবে, দেন ম্যাথ তোমাদের হচ্ছে প্র্যাকটিসের জন্য যত কোয়েশ্চেন লাগে ওগুলো ধরাই দিবে। ঠিক আছে, মিটে ক্লাস হবে, তোমরা উইকলি এক্সাম পাবে, মানে সপ্তাহে 3 দিন ক্লাস থাকবে, আর হচ্ছে এক্সাম থাকবে উইকলি একটা, আর শেষের দিকে 10টা মডেল টেস্ট থাকবে, আর ইউনিটের জন্য 5টা। ঠিক আছে, সো এগুলাই। আর তোমরা এখানে পেমেন্ট স্ট্রাকচারটা দেখে নিতে পারো, এটা হচ্ছে ফুল কোর্সের জন্য। আর 10 আগস্টের জন্য 10 আগস্ট এর মধ্যে হইলে তোমাদের জন্য 10% ডিসকাউন্ট থাকবে। ঠিক আছে, আর আমি তোমাদের এই ডক ফাইলটা শেয়ার করে দিব, এখানে কিছু সাম ইম্পর্টেন্ট থিংস টু রিমেম্বার, সেটা হচ্ছে তোমাদেরকে আমি স্পুন ফিট করাবো না। ঠিক আছে, এগুলো আমি আমার কাজ না, তোমাদেরকে মেইন জিনিসটা দেখাই দিব, যাতে তোমার হচ্ছে যে আমার নিয়মে তুমি যদি পড়ো বা আগাও, তুমি ওটা যেন প্রত্যেকটাতে করতে পারো, বা আমার যখন মাইন্ডসেটটাকে তুমি যখন দেখবা ওটা তুমি অ্যাপ্লাই করলে দেখবা তোমার পড়া অনেক ইজি হয়ে গেছে। সো একটু প্রেশারাইজিং হবে ক্লাসগুলো খুব, কারণ সপ্তাহে মাত্র 3টা ক্লাস থাকবে, সো ক্লাসগুলো একটু বড় হবে, ওটা একটু মাথায় রাখো। আর প্রতিদিন রিটেন হোমওয়ার্ক থাকবে, এগুলো তোমরা কোর্সে ঢুকলে পাবা, বিকজ রিটেন আসলে সবাই বেশিরভাগ মানুষ রিটেনে ফেল করে, যদিও আইবি এক্সপেরিয়েন্স বা স্টিল অনেকে রিটেনেই ফেল করে। সো এই জন্য রিটেন ইমপ্রুভমেন্টের জন্য তোমাদেরকে প্রতিদিন হোমওয়ার্ক দিয়ে দেবো, যেটা আমাকে সলভ করে দেখাইতে হবে। আই উইল রিপ্লাই টু দেম মানে ইন্ডিভিজুয়ালি, যে তোমার কোথায় কোনটা ভুল এটা আমি দেখাই দিব না। আচ্ছা, মেমোরাইজেশন পার্ট তোমার নিজের করতে হবে, এটা আসলে আমার দেখানো, আমি জাস্ট তোমাদের দেখাই দিব কই থেকে আসে, বাট আমি বসে বসে মুখস্থ করাবো না, এটাই। সো আশা করি তোমরা বুঝছো আমি কি অফার করতেছি, আর আই এম অলওয়েজ অ্যাভেলেবল ফর ইউর টু রিপ্লাই, যে কোনটা কিভাবে করব বা আরো ডিটেলস জানার জন্য। সো দ্যাটস অল ফর মাই সেলফ, তোমাদের যত কোয়েশ্চেন আছে তোমরা এখন আমাকে করতে পারো। হ্যাঁ ভাই, কোশ্চেন করা যাবে এখন? হ্যাঁ হ্যাঁ, যত কোয়েশ্চেন আছে এখন ওপেন করো। আচ্ছা ভাইয়া, বা আমাদের যে ডিইউ বিউনিটের এক্সামটা হয়, এখানে কি এমসিকিউ আর রিটেন পার্টটা আলাদা হয় নাকি একসাথে হয়? একসাথে তোমাকে কোয়েশ্চেন একসাথে দিয়ে দিবে, রিটেনের খাতাটাও একসাথে দিয়ে দিবে, সব একসাথে দিয়ে দিবে আর কি। মানে বাট একটা মানে 1 ঘন্টা মানে মানে টাইমটা ঠিক যায় না, মানে সব একবারে খাতা নিবে? না না, ব্যাপারটা হচ্ছে তোমার ওইটাকে কি বলে, ওই তোমার খাতা দিয়ে তোমার হচ্ছে এমসিকিউ
করতে হবে আগে। তোমার মনে করো এমসিকিউর জন্য যদি 1 ঘন্টা টাইম থাকবে, তো 1 ঘন্টা টাইম পার হয়ে গেলে তোমার এমসিকিউর যে পার্টটা ওটা তারা মানে আলাদা করে নিয়ে নিবে। এমসিকিউর খাতা আলাদা থাকে আর রিটেনের খাতা আলাদা থাকে। বুঝতে পারছি। আর ভাই আমি তো আগে ওইভাবে আইবিএ প্রিপারেশন নেওয়া হয়নি। আমি যদি কোনো কোচিং যেমন মেন্টরসে ভর্তি হয়ে হয়ে যে ওরা যেরকম বলে ওই রকম ভাবে করলেই তো হয়ে যাবে, তাই না? না, অতিরিক্ত হ্যাঁ, অনেকে বলতেছে এই বই পড়তে, একজন বলতেছে এইটা পড়তে, খুব কনফিউজিং লাগছে এই না, জিনিসটা। ব্যাপারটা হচ্ছে মেন্টরস এর যে রিসোর্সটা, সেই রিসোর্সটা জাস্ট কেউ যদি মেন্টরস এর ফুল রিসোর্স ফলো করে, প্লাস তার বেসিকটা যদি ওইরকম আইবিএ লেভেল ম্যাচিং থাকে, তাইলে সম্ভব। কিন্তু সামটাইমস ওইরকম মানুষের বিশেষ করে বাংলাদেশের মানুষের দিকে, পুরাটা বাংলাদেশ ধরেই বলছি, মানুষের ওরকম না। একটা ওই অন্যান্য রিসোর্সের কথা বলা হয় কারণ ওই রিসোর্স গুলোতে এমন এমন কিছু জিনিস থাকে যেগুলা করলে ও তাদের ওই বেসিকটা ওই লেভেলে পৌঁছায়। এবং ওই যে একটা একটা অন্য লেভেল, ওগুলা পারার জন্য একটা অন্য লেভেলের গ্রাইন্ড, একটা অন্য লেভেলের হচ্ছে তোমার সলভিং সেশন দিয়ে যাইতে হয়। মাঝে মধ্যে ব্রেক ডাউনও হয়ে যায় ওগুলো সলভ করতে গেলে। সো মানুষের যখন ওই লেভেলের ক্যাপাসিটিটা চলে আসে, তখন আর এই জন্য মানুষ বলে যে এটার জন্য ওই বইটা পড়ো। বাস জিআরই বিগ বুকে পাজল আছে 200টা, তুমি তো 200টা করতে পারবা না। কিছু মেইন ধরতে হবে। তারপর জিম্যাটের লেভেলের গুলো, ওগুলো সব ইন্টারন্যাশনাল লেভেলের, ওগুলো করলে তার মানে বোঝা যায় তুমি বাকিগুলো এমনিই পারবা। এই জন্যই আর কি এই সমস্ত কিছু সাজেস্ট করা হয়। এন্ড আই থিঙ্ক এই জিনিসটা লজিক্যালি। হ্যাঁ, মেন্টরসে যদি পড়ি, মেন্টরসে যেসব যারা পড়ায় তারা কি বলে দেয় এখান থেকে অতিরিক্ত জিনিসটা পড়তে? এটা আমি মেন্টরসে কখনো পড়ি নাই, তো আমি বলতে পারবো না এই ব্যাপারটা। বাট কথা হচ্ছে মানে মেন্টরস খুব একটা খারাপও না, কিন্তু কথা হচ্ছে ডিপেন্ডস অন মানে মানে হোয়াট কাইন্ড অফ ইনস্ট্রাক্টর ডু ইউ গেট। সো তোমার যদি ইনস্ট্রাক্টর যদি মনে করো ভালো হয়, তাহলে তুমি ফুল ব্যাচের জন্যই ওই ওই একই ইনস্ট্রাক্টর পাবা। ঠিক আছে। আর যদি মনে করো ইনস্ট্রাক্টর যদি ওরকম ভালো না হয়, যদি তোমার বুঝতে সমস্যা হয়, তাও কিন্তু তুমি ফুল ব্যাচে ওই ইনস্ট্রাক্টরকেই পাবা। So তখন তোমার ডাউটস ক্লিয়ার করতে হলে অন্য অন্য জায়গায় বা কাউকে কাউকে বলতে হবে বা কারো হেল্প নিতে হবে। ভাইয়া আমি একটু এবার প্রশ্ন করলাম। বলো বলো, সমস্যা নেই, বলো। ভাইয়া বি ইউনিটে ধরেন আমি একটা কোচিং এ ভর্তি হলাম, আছে উদ্ভাসে ভর্তি হলাম। তো উদ্ভাসে হুম আমাকে যেগুলা বই টই দিছে, আমি যদি হুম কারণ আমি এখন ইংলিশ ভার্সনে, তা আমি জিকে এর জন্য তো ইংলিশ ম্যাটেরিয়াল পাচ্ছি না, আমাকে বাংলা দেখে পড়া লাগবে। এখন আমি হুম। কি আহ, ধরেন জুবাইর জিকেও শুরু করলাম, এখন আমি একটা ম্যাটেরিয়াল শুরু করব কেন, মানে জাস্ট ওই প্রথম পেজ থেকে পড়া শুরু করবো? জিকে না হয় বুঝলাম যে কিছু এরিয়া মার্কিং করে পড়া লাগবে, একটু গাইডেড ওয়েতে পড়তে হবে, কিন্তু বাকি যেগুলো আছে যত কিছু আছে সব কি খালি জাস্ট উদ্ভাসের বই যদি আমি ভর্তি হয় উদ্ভাসে খালি মানে শুরু থেকে শেষ পর্যন্ত একদম এ টু জেড ভালো মতো পড়বো, এইটুকুই? তুমি উদ্ভাস থেকে যা পাবা তো ওগুলা অবশ্যই এনাফ হবে। আর জিকের ব্যাপারটা যেটা বলছো যে ইংলিশ টার্মস ওইগুলা কোনো বই তো এখনো পাওয়া যায় না। আমি পার্সোনালি আমার স্টাডি ইংলিশ টার্মস লাগবে যাতে বুঝতে সমস্যা হয়। এমনি তোমাদের ওই মানে আহ বাংলা তো তোমার ইংলিশ ভার্সন হিসেবে তুমি যেভাবে পড়ে আসছো এইচএসসি তে বাংলা ওইভাবেই পড়তে হবে আর কি, সহজ কথায়। সেম গোস ফর ইংলিশ। নতুন কিছু ওইভাবে বলার নাই তো এখানে। আর জিকে যেটা করতে হয় তোমার, আগে হচ্ছে এই মেইন ইনফরমেশন যেগুলো খুব ইম্পর্টেন্ট ওইগুলো পড়বা। পরে হচ্ছে ওই যে ওগুলা যেগুলো বইগুলায় আসছে, তোমার তো প্র্যাকটিস সেশন থাকে ওইখানে, এমসিকিউ আকারে থাকে, ওইগুলা সলভ করবা। যেগুলো মনে ছিল না ওইগুলা আইদার লিখবা নাহলে আরেকবার পড়বা। মানে বারবার পড়ার উপর বা বারবার সলভ করার উপর থাকতে হয়। এগুলো বেশিরভাগই সলভ করা ছাড়া মনে থাকবে না। সো তোমার সলভ করাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখানে। আর ভাইয়া এক্সামের ক্ষেত্রে আমি মানে আমার বাসার কাছে হচ্ছে উদ্ভাসটাই মোটামুটি ভালো, মানে মোহাম্মদপুরে আর কি। হুম তো ফোকাস হুম। তো খোঁজ নিয়েছিলাম, বাট ফোকাসটা মনে হইলো না যে মানে মোহাম্মদপুরের ফোকাসটা মনে হয় অত এফিশিয়েন্ট না। ওদের সত্যি বলতে ওদের ম্যানেজমেন্ট ভালো না। আমি তো ছিলাম, ওদের ম্যানেজমেন্ট বেশি একটা ভালো না, এটা আমি নিজে অনেক ফেস করছি। ইংলিশ ভার্সনের জন্য কোচিং নিতে গেছি, ওরা 1 ঘন্টা ধরে মক করছে যে ইংলিশ ভার্সনের পোলাপান আবার বিএনটা দেয় নাকি। বুঝতে পারছি। তো এখন তাহলে কি শুধু উদ্ভাসে এক্সাম দিব? মানে মানুষজন তো বলে যে বেশি বেশি তোমার যদি হ্যাঁ যদি এক্সামে ফোকাস করতেছো, ওদের এক্সাম ব্যাচ আছে, এটা ভালোই হবে। আর ক্লাসগুলো। ক্লাস, হ্যাঁ, উদ্ভাসে ম্যারাথনটা একেবারে 10-এ 10। ম্যারাথনের উপর কোনো কথা নাই। এরপরে তোমার যদি অফলাইন ক্লাস মনে হয় করতে পারো করো। আচ্ছা, মানে ক্লাসগুলো কি ধরে ধরে বসে বসে করবো? অনেকে বলে যে জিকে বাংলা ইংলিশ এগুলো আবার বোঝানোর কি আছে, তখন উম, জানি না। হুম, বুঝিনি, আরেকবার বলো তো।
মানে ভাইয়া অনেকে বলে যে জিকে বাংলা ইংলিশ এগুলো আবার বোঝানোর কি আছে, ঘন্টার পর ঘন্টা ক্লাস কেন করবো? না 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 না, এই জিনিসটা আসলে ভুল, এটা যথেষ্ট ভুল। এখন যারা তার এটা আগে একটা ন্যারেটিভ ছিল, বাট 25 সালের কোয়েশ্চেন দেখার পর এই ন্যারেটিভ স্ট্যান্ড করারই কথা না। 25 সালের কোয়েশ্চেনে পুরোই কনসেপচুয়াল কোয়েশ্চেন আসছে। আর তোমার হচ্ছে এমনও কোয়েশ্চেন আসছে, ধরো আমাদের এই 25-এর দিকে কোন জিনিসটা অনেক ফেমাস ছিল, জুলাই সনদ কিন্তু 25-এ অনেক হট একটা টপিক ছিল, তোমরা যদি একটু মনে করে দেখতে পারো। তো জুলাই সনদের থেকে যদি কেউ যদি বলে যে এটা পড়া লাগে নাকি, বুঝার কি আছে? তো এই জন্য ওই টাইপ এই ন্যারেটিভটাকে যদি আমরা যদি ধরি, তাহলে কোয়েশ্চেন আসার কথা এরকম যে জুলাই সনদে কয়টা ধারা ছিল, উত্তর 84, মুখস্থ জিনিস। কিন্তু এটা আসে নাই, আসছে হচ্ছে জুলাই সনদের কয় নাম্বার, জুলাই সনদে নিম্নের কোন ধারাটি উল্লেখ করা নেই, বা নিম্নের কোন ধারাটি জুলাই সনদে উল্লেখ করা থাকে না। সো এখানে কিন্তু তোমার তার মানে কি, তোমার জুলাই সনদের ওই যে ইম্পর্টেন্ট পার্ট গুলা পড়া লাগবে, বোঝা লাগবে অবশ্যই, তাই না? সো এছাড়া এটা যে একটা ফাও ন্যারেটিভ, এটাও একটা বোঝার বিষয়। কারণ আগে জুলাই সনদের আগে বা আওয়ামী লীগের আমলে কিন্তু 6 দফা থেকে অনেক কোয়েশ্চেন আসতো, যেটা এখন আসবে না। তো 6 দফা থেকেও মানুষ 6 দফা যে মুখস্থ করা লাগবে এরকম না, ব্যাপারটা হচ্ছে 6 দফার 6টা দফা থেকে কোয়েশ্চেন এভাবে আসছিল যে নিচের কোনটি 6 দফাতে আলোচনা করা হয় নাই। সো দেখো, এরকম একটা মানুষের ওটা অ্যান্সার করতে হলে অবশ্যই তার 6 দফা জানা লাগবে এবং বুঝাও লাগবে। কারণ ওটার উত্তরটা এরকম ছিল না যে ডিরেক্ট 6 দফা থেকে তুলে দিচ্ছে, বরং 6 দফার প্রত্যেকটা দফা কোন টপিকটাকে ধরে বা কোন সেক্টরটাকে ধরে, ওই সেক্টরটা আসছিল অপশন। সো বোঝার অবশ্যই আছে। আমি এটা এখন ব্যাপারটা এরকম যে এটা মেডিকেলের মতনই, বুঝছো, মানে বুঝে মুখস্থ করা লাগে। ঠিক আছে, বুঝে মুখস্থ করা লাগে, আর বুঝবা ভাই ঠিকই, বাট মুখস্থ করা লাগবে। আচ্ছা ভাইয়া, বিউপি এফপিএস আর জেনারেলের ক্ষেত্রে না আমার একটু ধারণাটা আনক্লিয়ার। মানে বলো, এফপিএস এর যেটাতে আমি কিরকম সাবজেক্ট আমি পাচ্ছি, মানে মানে এটা কি বিবি? সায়েন্সে তুমি, হ্যাঁ, আচ্ছা, আইবিএ তে তুমি কি করবা? বিবিএ। বিবিএ না? হ্যাঁ, বিবিএ তো, তাই তো? বিউপি, বিবিএ জেনটা ওই একই, সেম, দুটা সেম। তাহলে জেনারেল এক্সামস বিবিএ পড়াচ্ছে। হ্যাঁ এক্সামস খালি ডিফারেন্ট, আর কিছু টপিক হচ্ছে এদিক হ্যাঁ সেদিক। আর হ্যাঁ, জেনারেল, আর বুঝি নাই। ভাইয়া জেনারেলে যে বললেন মানে ম্যাথ আছে আবার ইকোনমিক স্ট্যাটিস্টিক্স, এখন আমি যদি হায়ার না না, ম্যাথ, আমি তো জেনারেলে বলি না, এটা বলছি এফবিএস এর ক্ষেত্রে। ও আচ্ছা আচ্ছা সরি, তাহলে ম্যাথ অ্যান্সার করলে আমার ইকোনমিক স্ট্যাটিস্টিক্স লাগবে না বা এরকম অপশন আছে? না না, তোমার ওই দুটো তো আলাদা এক্সাম। বিবিএ জেন আলাদা এক্সাম, আর ইউপি এফবিএস আলাদা এক্সাম। আচ্ছা, মানে সেই এখানে যে আমার সি ইউনিটের মতো অপশন নাই? আমার কি আছে, দেখি আমার কি স্ক্রিন শেয়ার অন আছে, দেখি তো, দেখতে পারতেছি না। স্ক্রিন শেয়ার অন আছে ভাইয়া। অন আছে, আচ্ছা তাহলে দেখো এই যে আমি কই জিনিসটা কোথায়। এটা মুছে, আচ্ছা না, এটা এখানে আছে। এই যে দেখো, জেনের জন্য আলাদা এক্সাম এন্ড কোয়েশ্চেন প্যাটার্ন, ম্যাথ ইংলিশ অ্যানালিটিক্যাল জিকে। এফবিএস এর জন্য ম্যাথ ইংলিশ অ্যানালিটিক্যাল জিকে ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স। এফবিএস এ তুমি হচ্ছে ডিউসি ইউনিটে যেসব কোয়েশ্চেন পরীক্ষা হয়, ডিউসি ইউনিটে তুমি কি কি মানে মোস্ট ইম্পর্টেন্ট যে ইগুলা কি কি ডিউসি তে, সেটা হচ্ছে তোমার ওই যে কি বলে, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, হিউম্যান রিসোর্সেস, এইচআরএম, এইগুলা হচ্ছে তোমার ডিউসি তে পাচ্ছ না? সো ওই সেম সাবজেক্টই তুমি পাবা এফবিএস এ ম্যাথ ইংলিশ অ্যানালিটিক্যাল জিকে ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স এর উপর এক্সাম দিয়ে। আর আইবিএ তে যে কোর্সটা অফার করে বিবিএ, সেই সেম কোর্সটা তুমি বিউপি তে জেন নামে এক্সাম দিয়ে পাবা, সেটা হচ্ছে ম্যাথ ইংলিশ অ্যানালিটিক্যাল জিকে এর উপর এক্সাম দিয়ে। এখন ক্লিয়ার হয়েছে? তাহলে ভাইয়া এফবিএস এর আন্ডারে কি মানে কয়েকটা সাবজেক্ট পড়তেছে সি ইউনিটের, মানে যে কোর সাবজেক্ট গুলো সেগুলো পড়বে? এফবিএস এর আন্ডার, বিউপি এফবিএস এর under বর্তমানে 5টা সাবজেক্ট আছে তোমার, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, লাস্টে হচ্ছে ম্যানেজমেন্ট, কি চারটা, চারটা মেবি, চারটা। আর ভাইয়া বি ইউনিটে যদি ধরেন আমি মানে ইকোনমিক্স বা লতে ইন্টারেস্টেড না, হ্যাঁ এটা অনেক গ্রিন সাবজেক্ট, কিন্তু আমি যদি ইন্টারেস্টেড না হয়, আমার অন্য কোনো একটা সাবজেক্ট, একটু পিছনের দিকে একটা সাবজেক্টে ইচ্ছা আছে, এখন মানুষজন তো বলে বি ইউনিটের এই সাবজেক্ট গুলো বলো নাকি দাম কোন নেই বা সাবজেক্টে ইচ্ছা আছে, তুমি বলো। Answer- আচ্ছা, আমার হচ্ছে জার্নালিজমে পড়ার অনেক ইচ্ছা আছে, কোথায়? জার্নালিজমে। জার্নালিজম ভালো তো। তোমার ওই, আমি বলি ওই বা- বাংলাদেশের বেশিরভাগের প্রত্যেকটা কিছুরই স্ট্যান্ডার্ড বলতে পারো ডিও। ধরো ব্যাংকিং এর জন্য
ব্যাংকে যাও তুমি, ডিউ ইকোনমিক্স, ডিউ আইবিএ, ডিউ এই ব্যাংকিং যে ডিপার্টমেন্ট বা সিউরের যে ডিপার্টমেন্ট, ওইখান থেকে বেশি থাকে। আইবি এর জন্য কর্পোরেটে বেশিরভাগ দেখবে আইবি নাহলে বিউপি থেকে আছে। আমাদের ইকোনমিক্স এর ধরো রিসার্চ সেন্টারের যত যত আছে, সিপিডি বলো, সানেম বলো, ওইখানে দেখবা সব বেশি 90 থেকে 85% হচ্ছে তোমার ডিউ এর। ঠিক তেমনি তোমার হচ্ছে টিবিএস বলো, প্রথম আলো বলো, ডেইলি স্টার বলো, ওইখানে বেশিরভাগই তোমার ডিউ এমসিজে থেকেই আছে। সো ইটস ওকে, তোমার যদি ওইদিকে ইচ্ছা থাকে, ইউর ভেরি ওয়েলকাম, এগুলো কোনো ম্যাটার না। মানে আমি মনে করি কেউ যদি লাস্ট সাবজেক্টে পড়ে, এটা পুরাই আমার পার্সোনাল ফিলসফি, আমি মনে করি যে কেউ যদি লাস্ট সাবজেক্টে পড়ে ওইখান থেকেও সে ভালো করতে পারবে, যদি সে জানে কোথায় অপরচুনিটি গুলো আছে। কারণ দিন শেষে এটা কেউ না খেয়ে থাকে না। মানে র্যাঙ্ক কিরকম লাগতে পারে এখানে? এনসির জন্য র্যাঙ্ক তোমার হচ্ছে অ্যারাউন্ড 400 থেকে 600-র মতো লাগে, 600 700 এরকম, সায়েন্স 700 যায় আর কি। হ্যাঁ, 600-র মতো লাগে। ভাইয়া জি বলো। ভাইয়া আমি হচ্ছে আইবি এর জন্য এসিএস এ জয়েন করেছি। এখন আমি এসিএস ওরা যা পড়াবে, ওদের এখনো ক্লাস শুরু হয় নাই, আর্কাইভে ক্লাস আছে। তো আমার কি এখন শুধু কাজ হবে ওরা কোর্স অনুযায়ী যা পড়ায় শুধু ওইটা পড়ে যাওয়া, নাকি এর সাথে কিছু করতে হবে আমার? লাইক ওখানে মক এক্সাম, আমি আপনার যে টেলিগ্রাম গ্রুপে কিছু দেখাছিলাম যে কিছু মক এক্সাম ছিল, ওইগুলা কি আমার দিতে হবে এখন, নাকি ওগুলা কোর্স শেষ করে এরপরে ওগুলা অ্যাটেম্প্ট করব? আচ্ছা, তোমাদের আর্কাইভ ক্লাসগুলো কি তুমি চেক করছো? মানে আমি কয়েকটা আহ, শুরু করে দেখাছিলাম, বাট আমি মানে এখনো কোনটা করি দিছো নাই তুমি? কি একদম। 25-এর আর্কাইভটা দিছো নাকি 24-এর আর্কাইভটা দিছো? 25-এরটা মোস্ট প্রবাবলি। 24-এরটা দিয়ে নেই। মানে আমি পার্সোনালি প্রেফার করি যদি তুমি ওই যে মুয়াজ ভাইয়ের বা ওই ওমর ভাইয়ের ইংলিশ ক্লাসেস গুলো যদি পাও, ওগুলা ওগুলো অনেক হেল্পফুল ছিল। আর ইংলিশ ক্লাস হচ্ছে আর্কাইভে নাই, শুধু না, অ্যানালিটিক্যাল আছে আর ম্যাথস আছে। আচ্ছা থাকবে, ওগুলো হয়তো চাইলে দিবে, দেওয়ার তো কথা। তাহলে ভাই আমি এখন কি করব? আমি কি শুধু মানে আচ্ছা, কোর্স অনুযায়ী যাব? যে তুমি কোর্স কবে থেকে শুরু হচ্ছে? তুমি এমনি হচ্ছে যেগুলা মনে করো এই মাস্ট মাস্ট যেগুলো করাই লাগবে, ভোক্যাবস ওরা তো মাস্ট করাই লাগবে, ওইটা তুমি নিজে করো। এরপরে গ্রামার তো ওরা দেখাই দিবে, ম্যাথও ওরা দেখাই দিবে। তুমি হচ্ছে কিছু পাস্ট পেপার নিয়ে বসো, পাস্ট পেপার নিয়ে দেখো তোমার কোথায় বেশি ঝামেলা হচ্ছে, ওইটা নিয়ে আগাও। Simple। পাস্ট পেপারস কি মানে মক পেপার গুলো অ্যাটেম্প্ট করবো এটাই? হ্যাঁ, মক পেপারও করতে পারো বা 2010-এর আইবিএর এক্সামও দিতে পারো। 2010-এর দিকের গুলো ওগুলো খুবই সিম্পল ছিল, এখন হলে একটু কমপ্লেক্স আসে। তো তুমি ইউ স্টার্ট ফ্রম দ্য ফার্স্ট। আর ওইগুলা কোথা থেকে পাবো ভাইয়া, পাস্ট পেপারস গুলা? ওই যে এই বইটার নাম বললাম যে, সরি, মানে মেন্টরস এর একটা আইবিএর উপর বই আছে, এছাড়া তাহির ভাইয়ের একটা আইবিএ বুকটার কথা তো বলছি, এখানে পাস্ট পেপারস গুলো আছে, ঠিক আছে। তো ওই বই যদি থাকে অথবা মেন্টরস এর আইবিএ বুকটা যদি নাও, ওখানে প্রত্যেকটাই পাস্ট পেপারস এর কোয়েশ্চেন আছে, যেটা নিয়ে তুমি আর কি সলভ করতে পারো। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আমি আইবি আর বি ইউনিটের জন্য প্রিপারেশন নেব, ওই দুইটা রাখলেই হবে না, নাকি আর অন্য কিছু করতে হবে? হ্যাঁ চলবে, আমি তো নিজে আইবি বিএর জন্য নিছিলাম। যারা চলে গেছে ওরা তো মনে হয় একটা এখন ফানি স্টোরি মিস করবে। আমি তোমাকে একটা ফানি স্টোরি বলি। আমি সি ইউনিটের প্রেপ নিবো আমি ভাবছিলাম, মানে তখন আমাদের সময় মনে হয় 7 দিন সময় ছিল, 7 দিন যথেষ্ট। তোমাদেরও 7 দিনই দিছে, তোমাদের জন্য 7 দিন যথেষ্ট। আমি চিন্তা করছিলাম মানে বসবো, দেন আমি হচ্ছে হায়ার ম্যাথ ধরলাম, হায়ার ম্যাথের বুয়েট লেভেলের ইউনিট লেভেলের ম্যাথ ধরে আমি ছেড়ে দিছি, আমার আর করতে ইচ্ছা হয় না। পরে ইকোনমিক্স দেখছিলাম 2-3 দিন, পরে আর কি আর ইচ্ছা নাই, ভাবছিলাম যে জাস্ট এক্সাম অ্যাটেন্ড করবো, বিকজ আমার এক্সাম হল পড়ছিল কার্জন হলে, ঠিক আছে। তো কার্জন হলে যেহেতু এক্সাম হল পড়ছে, ভাবছিলাম যে জাস্ট ফর দি এক্সপিরিয়েন্স আমি এক্সামটা দিব। তোমার এক্সাম ছিল হচ্ছে 7 তারিখ সকাল 11টায়। আমার ঘুমই ভাঙছে সকাল 11টায়, সো অ্যাকচুয়ালি ডিডন্ট অ্যাটেন্ড ডিইউসি। সো হুম। তোমরা ইউ আর ভেরি গুড টু গো ইফ ইউ জাস্ট ফোকাস অন আইবিএ প্লাস বি ইউনিট। তোমার জাস্ট এক্সট্রা টাইম থাকবে, সো ওই অনুযায়ী তুমি। আর এমনি এবার যে টাইম লাইনটা দেখতেছি, তোমাদের টাইম থাকবে। তুমি চাইলে ধরো তুমি ইউনিট এক্সামের পরেও তোমার ইচ্ছা হইলো ইউনিট দেওয়ার, তুমি তখন যদি ধরো তখনও তুমি পারবা। সো ইয়া। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া আপনি অফলাইনে কোথায় কোথায় মক দিছেন? মানে অনলাইনে অনেক তো জায়গায় মক দিছি ভাই, অনেক জায়গায়। আমি আই উইল বি ট্রুথফুল, আমি মেন্টরসে দিছি, আমি এসিএস এ দিছি, আমি ব্লুপ্রিন্টে দিছি অফলাইন। দেন আমি ফোকাসেও দিতাম, ওটা তো মানে বিউনির জন্য। আর অনলাইনে প্রেস্টন, মানে যেটা আমি এখন ইংলিশ পড়াই আর কি, সেকেন্ড যারা বিউপি সেকেন্ড টাইমার দেয়, সেকেন্ড টাইমের জন্য বিউপিতে দেয়, ওদের ইংলিশ পড়াই আর কি।
তো এখানেও আমি এখানে মকটা এখানে মক ব্যাচটা হচ্ছে আমি ফ্রি পাইছিলাম আর কি, একটা এক্সাম অ্যাটেন্ড করে ওইটা মনে থার্ড হয়েছিলাম, এই জন্য আমাকে ফ্রি দিছিল মক ব্যাচটা। So, 3-4 মানে ওইটাও তাও রেগুলার দেয়নি, বাট এই তিনটা রেগুলার দিছিলাম। মনে হয়েছে তিনটার চেয়ে দুইটা দেওয়া ভালো। ও সরি, আই মেনশন দ্য ফোর্থ ওয়ান, আমি এসিএস এ দিছিলাম। সো 4টা অ্যাকচুয়ালি। তো এই 4টা অ্যাটেন্ড করা মনে হয়েছে জাস্ট এসিএস আর ম্যাগনাস, এই দুইটা অ্যাকচুয়ালি ভালো। আর মেন্টরস দিছিলাম জাস্ট টু সি ওয়ার ডু আই স্ট্যান্ড এমং দ্য ক্রাউড, বিকজ মেন্টরস এর সব থেকে বেশি ক্রাউড হয়, অ্যান্ড ইফ ইউ আর ফিউ এমং দ্য ক্রাউড দেন ইউ নো দ্যাট ইউ আর দ্য ওয়ান. Well, at least for my case, I was not the one, even though I stood top 20 every time I attended the mocks. So, yeah. ACS আর হ্যাঁ, ম্যাগনাস অনেক জোস, হ্যাঁ। আমার যদি মানে যাতায়াতের জন্য বেশি সমস্যা হয়ে যায়, বেশি দূর হয়ে যায়, টাইম ওয়েস্ট হয়, সেক্ষেত্রে কি আমি এত জায়গায় দিব? না, অবশ্যই না। টাইম বাঁচানোই সব থেকে বড়ই। আমার হচ্ছে প্রত্যেকটাই কাছাকাছি ছিল, মানে বাসাতেই কাছাকাছি না। আমার ব্লুপ্রিন্ট থেকে এসিএস ব্লুপ্রিন্ট ছিল আর এসিএস পাশাপাশি ছিল। মেন্টরস ব্লুপ্রিন্ট থেকে 20 মিনিটের রাস্তা, মানে রিক্সায় গেলে তো 10 মিনিট বা 5-7 মিনিট। আর এমনি তুমি যদি তোমার যেহেতু মোহাম্মদপুরের আশেপাশে বলছো, যেহেতু ওখানে ম্যাগনাস আছে, ম্যাগনাসই যথেষ্ট। এসিএস থাকবে কিনা আই এম নট শিওর। এসিএস যদি থাকে ইউ ক্যান গো ফর টু উইল ওয়ার্ক। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। মক তো আইবি আর বি ইউনিট দুইটার জন্যই দিব না? হ্যাঁ, বিউনিটের জন্য অবশ্যই মক দেবো। অফলাইনে উদ্ভাস আছে অনেক ভালো, ওরা মডেল টেস্ট নেওয়াবে, সাথে এক্সামিনেশন হবে, যেটা তোমার মানে ভালো মনে এটা হয় ওইটা মক নাও। গুলা কি এখন দিব নাকি মানে প্রিপারেশন নেওয়ার পরে, মানে শেষের মাসগুলাতে গিয়ে? এখন কথা হচ্ছে যেটা বললাম, তুমি কি প্যারালাল প্রেপিং করতেছো কিনা? তুমি যদি প্যারালাল করো আইবি এর পাশাপাশি, তাহলে তুমি তো উইকলি অ্যাটেন্ড করতেই পারবা। ওরা তো একটা সিলেবাস দিবে, তাই না? তো ওই সিলেবাস অনুযায়ী তুমি যদি আগাও, তাহলে তুমি জাস্ট হচ্ছে উইকলির আগে আগে যাতে ওই এক বা আগের 2 দিন তুমি জাস্ট সিলেবাসের পড়াটা করলা, তাই তো হচ্ছে। ভাইয়া, হুম, বলো। ম্যাগনাসটা মোহাম্মদপুর কোথায় জানেন নাকি? আমি ঠিক শিওর না, এটা ম্যাগনাসের লোকজনের জিজ্ঞেস করলে হবে। শুভ্র আছে, ঈশান ভাই আছে, ঈশান ভাইকে আজ করলেই তো পারো। বিবিএ 33rd সেকেন্ডে। আচ্ছা, আর ভাইয়া আমি একটা জিনিস শুনছি, ফোকাসের ম্যাটেরিয়ালস বলে খুব ভালো হয়, স্টাডি ম্যাটেরিয়ালস। হ্যাঁ, ফোকাসের শিটস ভালো, এটা ট্রু। মানে কিন্তু কোনোটা চেয়ে খারাপ না আর কি। বাট আমি তো উদ্ভাসে আর কি থেকে থেকে পড়াইছি, তো মানে কাজ করছি। তো তোমরা যেসব বই উদ্ভাসে যারা ভর্তি হবা আর কি, তুমি বিশেষ করে ম্যাথ বইটা অথবা ম্যাথ বইটা যদি হাতে পাও, ওই ম্যাথ বইয়ের বেশিরভাগ কাজ আমার এখানে, বুঝছো? যারা ম্যাথ বই করবা, সো আমি মানে ওখানে পাশে থেকে দেখি তো। সো কে কিভাবে কাজ করে ওইটা তো খেয়াল করি। সো ওইখানে আর কি একেবারে মানে সর্বোচ্চ কম লেভেলে যাতে ভুল হয় ওইটা এনশিওর করে বইটা ছাড়া হয়। সো এখানে মানে যে স্ক্রুটিনাইজেশন হয়, আমার মনে হয় না অন্য কোথাও এরকম স্ক্রুটিনাইজ হয়। বিকজ তুমি যুগার্জিকের ফার্স্ট পেজ বা সেকেন্ড পেজ করলে 2-3টা ভুল পেয়ে যাবা, যেটা এখানে ভাবে পাবা না আর কি। ভাইয়া, বাট দিন শেষে দুইটার একটা ওই না। শীটের যে কথাটা বলা হয়, শীট আর বই কি আলাদা জিনিস নাকি একটা কি আরে মানে বেসিক্যালি বই তো বই, বই তো দেখছোই একটা বই। ওরা আর কি ওই বইটাকেই ধরো, আমি যদি এখন একটা বইরে অধ্যায় অনুযায়ী ভাগ করি, হ্যাঁ, কি হবে? ঠিক, শীট হয়ে যাবে। রাইট, এক্স্যাক্টলি দ্যাটস ইট। ভাইয়া, আমি যদি উদ্ভাসের কিংবা ফোকাসে কোনো একটা খালি বই মানে স্টাডি ম্যাটেরিয়ালস কোচিং থেকে যা দিব ওইগুলো যদি পড়ে যায়, তাহলে কি আমার ল ল পাবো? ল ডিউ ল? অবশ্যই বাবা। আরে আমি দেখো, আমি তোমাদেরকে ওই যে বিভিন্ন রিসোর্সেস বললাম না, কোচিং হ্যাঁ, পার্টটা। সমস্যা হচ্ছে ফোকাস বা অভ্যাস কেউই তাদের ম্যাটেরিয়ালস গুলো বাইরে বিক্রি করে না। ইউ হ্যাভ টু গেট দ্য ইলিগাল ওয়ে, অথবা বেসিক্যালি দ্য নীল ক্ষেত্রে। নীল তো ক্ষেত্রে। ওভাবে তুমি যদি মানে করতে পারো, তাহলে আমি আজকে যতগুলা বইয়ের কথা বলছি একটা বই কেনা লাগবে না, ওগুলাই যথেষ্ট। ভাইয়া, আপনারা যে ম্যারাথন ক্লাসের কথা বলেন উদ্ভাসে, আপনার ক্লাসগুলো কি কাউসার ভাই, বাবলা ভাই আর হচ্ছে সিবাত ভাই হ্যাঁ, নিচ্ছেন হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ। ওই ভাইয়ারা তো উদ্ভাস থেকে বেরিয়ে গিয়ে ওই লঞ্চ করছে এই। আই নো বাট স্টিল এখনো যারা আছে মানে প্যানেলে, তারা তারা ওই 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 ভাইদের সাথে আমি রেগুলার কাজ করি, তো ওনারা ওই একই লেভেলের ক্লাস নেন। ওনারা যে খুব একটা যে খারাপ নেন এমন না, এখনো ম্যারাথন ক্লাস স্টিল একই লেভেলেরই ইফেক্টিভ আছে। সো কোনো চেঞ্জ আসে না এভাবে তোমরা বলতে পারো। অলদো হ্যাঁ, ওনারা প্রেজেন্টেবল একজন মানুষ ছিলেন, অথবা বলতে পারো যে একটা মানে পরিচিত চেনা মানুষ মানুষ ছিলেন। একটা ওই যে থাকে না যে চেনা মানুষের ওই যে লাগে, যেমন একটা মানে এটাকে বলে ব্লু স্টকস ভালো লাগে না, কাজ ব্লু করতে। চিপ কোম্পানি,
ওইরকম আর কি। ইকোনমিক্স এর যে একটা টার্ম আছে ব্লু চিপ কোম্পানি, মানে ইউ নো দে উইল ডু ওয়েল, ওইটা হয়তো নাই, বাট তাদের স্টিল ক্লাসটা দেখলে দ্য মনে হয় কোয়ালিটি ইজ ভালো সেম। করতেছে। হ্যাঁ, দ্য কোয়ালিটি ইজ সেম। হ্যাঁ, এক্সামের জন্য কোন ব্যাচে ভর্তি হওয়া ভালো, ফোকাস নাকি হচ্ছে ইউসিসি নাকি হচ্ছে উদ্ভাস, তিনটার মধ্যে কোনটা ভালো? তুমি মানে আমার পার্সোনাল র্যাঙ্কিং থাকবে উদ্ভাস, দেন ফোকাস, দেন ইউসিসি, কারণ আমি উদ্ভাস ফোকাস দুইটাতেই এক্সাম দিছি। উদ্ভাস বেসিক্যালি থিঙ্ক করে লাইক, মানে ওরা হোলিস্টিক্যালি থিঙ্ক করে, মানে তোমার কয় টাইপের কোয়েশ্চেন আসতে পারে ওই সমস্ত কিছুকে আর কি একসাথে করে ওরা হচ্ছে এক্সামটা নেয়। দেন আর এরপরে এই জন্য মাঝে মধ্যে কোয়েশ্চেন আউট অফ দ্য প্লেস মনে হয়, বাট দিন শেষে এটা তোমাকে এইভাবে প্রিপেয়ার করে যাতে যেখান থেকে কোয়েশ্চেন আসো তুমি যেন পারো। আর ফোকাস হচ্ছে ঢাবি স্ট্যান্ডার্ডের হিসাবে ভালো কোয়েশ্চেন বানায়। সো ওদের আর কি মনে করো ঢাবির জন্য ঢাবি স্ট্যান্ডার্ড, জিওর জন্য জিও স্ট্যান্ডার্ড, এভাবে কোয়েশ্চেন বানায়। সো ওরা যে স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন বানায় ওইটা প্রিটি অ্যাকিউরেট হয়, এটাই। সো এখন হোলিস্টিক আমার পেপার জন্য বাসা অভ্যাস বেস্ট। আমার বাসা হচ্ছে মোহাম্মদপুরে। হ্যাঁ, আমার বাসার কাছ থেকে ফোকাসটা হচ্ছে খুবই কাছে, হাঁটা পথ। আর হচ্ছে ওখান থেকে যদি মেন্টরসে ভর্তি হয়, যে কলাবাগানের মেইন ব্রাঞ্চটা আছে, হুম, মেন্টরসে এই কারণে ভর্তি হতে যাচ্ছি। আর হচ্ছে যদি কাছের জন্য যদি আমি ফোকাসে এক্সাম দিই তাহলে তো কোনো সমস্যা নেই। মানে আমি হচ্ছে আইবিএ যদি মেইন রাখি, আর হচ্ছে খালি এক্সাম দেওয়ার জন্য কাছে কিন্তু দেওয়া ভালো হবে না ভাইয়া? তুমি একটু আবার কোয়েশ্চেনটা রিপিট করবা, মানে আমি রিপিট না করে প্রশ্নটা একটু ছোট করতে করে বলো। আমি বলতেছি, আমার বাসার কাছে হচ্ছে ফোকাস হ্যাঁ, এবং আইবিএ যেহেতু মেইন, সেহেতু হ্যাঁ, ফোকাসে এক্সাম দেওয়াটাই কি বেটার হবে নাকি? হ্যাঁ, তোমার অবশ্যই তোমার যদি যেটা কাছে হয় ওইটাই বেটার দিন শেষে। কারণ আমার যতদূর মনে হয় উদ্ভাসও মোহাম্মদপুরে আছে। কাছাকাছি, খুব বেশি দূরে না, কিন্তু এটা হচ্ছে বাসার কাছে, এই বুঝছি, কারণে। হ্যাঁ, ওইটাই, তুমি যদি যত সময় বাঁচাতে পারবে ততই ভালো। হ্যালো ভাইয়া। হ্যাঁ, বলো। ভাইয়া ফার্স্ট ইয়ার কিউ ব্যাংক কোনটা ভালো হবে? কারণ মানে কিসের কি জয়কলি ব্যাংক? বাদে ডিউ ইউনিটের ইউনিটের জন্য ওই যে প্রিভিউর কথা বললাম। মানে ফার্স্ট ইয়ার কোশ্চেন ব্যাংক এটা কাদেরটা ভালো হবে, কোন পাবলিকেশনের যদি বলতেন? বুঝিনি এটা কি কোয়েশ্চেন ব্যাংক বললা, বি দিয়ে বুঝিনি। হ্যাঁ, বি ইউনিটের যে প্রিভিউ কোশ্চেন ব্যাংক গুলো ওটা কোন পাবলিকেশনেরটা বেটার ও হবে? আচ্ছা, ওই বইটার নামে প্রিভিউ কোয়েশ্চেন ব্যাংক। হ্যাঁ। ও আচ্ছা। ও বইটার আচ্ছা, নামই ঠিক আছে কোয়েশ্চেন ভাইয়া। ব্যাংক, প্রিভিউ। ভাইয়া, হ্যাঁ, বলো। বি ইউনিটের ইংলিশের মেমোরাইজিং পার্টটা কোথেকে করবে? মেমোরাইজেশন পার্ট ওই যে যে এখানে যে বইগুলোর কথা বলছি না এখানেই থাকে। আমি জাস্ট দেখাই দিব তোমাদেরকে যে কোন জায়গা থেকে মেইন কোনগুলা পড়বা। এই এই বইগুলো ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বলো বা ইংলিশ বিচিত্রা বলো, এখানেই থাকবে। মানে এই একটা বই যথেষ্ট আর কি। ইংলিশ ফর আচ্ছা কম্পিটিটিভ আচ্ছা। এক্সাম হচ্ছে আমি মনে করি ইংলিশ বিচিত্রা বেশি বেটার জয়কুলির, বিকজ ওইখানে আবার রিটেন পার্টটাও আছে, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামে রিটেন পার্টটা নাই। যদি কারো কোয়েশ্চেন না থাকে উই ক্যান এন্ড দিস। আই সিনসিয়ারলি ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা, বলো বলো, হ্যাঁ, বলো। ভাই আপনার যে প্রাইভেট ব্যাচটা লঞ্চ করছেন ওটার টাইমিংটা বলেছেন কিনা আমার মনে পড়ছে না। না না, হয়তো আমি আমি কালকে হচ্ছে এটা নিয়ে একটু বিস্তারিত পোস্ট করবো যে টাইমিং কখন। আমি আর কি রাত 9টায় রাখবো ক্লাসগুলো, আর হচ্ছে আর অগাস্টের আরেকটা 23 থেকে শুরু হবে। কোয়েশ্চেন হ্যাঁ, ছিল, সাপোজ আমি উদ্ভাসের বি ইউনিটের কোর্স না কিনে আপনারটা প্রাইভেট ব্যাচে ভর্তি হইলাম, তো হ্যাঁ, ইট উইল কি মানে কভার হয়ে যাবে? এখানেই আমি তোমাদেরকে বলছি কিন্তু যে তোমার যদি টার্গেট ফুললি, মানে তুমি যদি ফুললি বি ইউনিট অ্যাসপিরেন্ট হও তাহলে কিন্তু তোমার এই কোর্সটা তোমার জন্য না। ফার্স্ট থিং ফার্স্ট। সেকেন্ড সেকেন্ড হচ্ছে তুমি আইবের পাশাপাশি বি ইউনিট নিতেছো তাহলে এটা তোমার জন্য অবশ্যই। আর দেন अगेन তোমার যদি মনে হয় আমি হোলিস্টিক প্রেপ চাই, আমি সবকিছু একসাথে চাই, আমার কাছে সময় আছে সময় দেওয়ার মতো, মানে আমি অনেক সময় দিতে পারবো এই ইউনিটের পিছনে, আই এম উইলিং টু ইনভেস্ট টাইম ইন ইট, দেন গো ফর উদ্ভাস। আর তোমার যদি এরকম ইচ্ছা হয় যে
আমার জাস্ট যতটুকু দরকার অতটুকু, এর বেশি না হইলেই নয়। মানে অনেকে আছে খুবই রিলিজিয়াসলি প্রেপ নয়, তাহলে ইউ গো ফর উদ্ভাস। অনেকে আছে ইউ জাস্ট যতটুকু দরকার ততটুকু, দেন ইউ গো ফর মি, বিকজ আমি জাস্ট এভাবেই সবকিছু প্ল্যান করছি। আচ্ছা ভাইয়া তাহলে হোয়াট অ্যাবাউট দ্য বাংলা ক্লাসেস? আমার তো বাংলা ক্লাস করা লাগবে না, তাহলে আমি যদি আপনার কোর্সে এনরোল করি তাহলে সেক্ষেত্রে কি হবে? আমার তো বাংলা পড়তে হবে না। তা হবে না, ট্রু। আমি আমার কাছে এই কোয়েশ্চেন গুলো আর কি একসাথে করা আছে। ওই যে তোমার অ্যাডভান্স ইংলিশের কথা যে বললা, আমি আমি তোমাকে ওইগুলা পাইলে দিব না। আর আমি ওই যে আমি তোমাকে সাজেস্ট করব, ইউনিট যারা ওই পাইছে তোমাদের ব্যাকগ্রাউন্ড থেকে, তুমি ওদেরকে কন্ট্যাক্ট করো, আমাকে নক করে, আমি তোমার ডিটেলস দিব না। আচ্ছা ভাইয়া। So any more questions? নাইলে we can end this meeting for all, and সবাইকে মন থেকে ধন্যবাদ তোমরা যে আসছো এবং এতক্ষণ পর্যন্ত থাকছো, এটার থ্যাংক জন্য ইউ অনেক ভাইয়া অনেক ধন্যবাদ। আপনাদেরকে এত ইনফরমেশন দেওয়ার জন্য। আরে ইটস ওকে। এর কারণে আরো 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 অনেক কিছু মিস গেছে, বাট তোমরা সামনে তোমরা অফলাইন অনেক দেখবা যে হচ্ছে, ওরিয়েন্টেশন হচ্ছে, ফ্রি সেমিনার্স হচ্ছে, ওইখানে আরো ডিটেলস পাবো। আমি তো সবগুলো একসাথে নিয়ে আসার চেষ্টা করছি, সো একটু কিছু জিনিস বাদ হইলেও যেতে পারে। ও তারপর দেখবা এসএস আইবি পটেনশিয়াল এক্সাম নিচ্ছে, উদ্বাস হচ্ছে, ভার্সিটির খর এক্সাম নিচ্ছে। এগুলো অবশ্যই ফার্স্টের দিকে এগুলো অবশ্যই অ্যাটেন্ড করবা। ইউ উইল গেট দ্য পয়েন্ট আর কি, ইউ উইল গেট দ্য আইডিয়া, ওভারঅল আইডিয়া। সো দ্যাটস ইট ফর টুডে। আশা করি অন্য একদিন দেখা হবে ইনশাআল্লাহ। সো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ ভাই।